এখান থেকে আমরা শুরু করতে চাই সেটা হচ্ছে ইন্দো পার্সিয়ান সংস্কৃতি। এখন ইন্দো পার্সিয়ান সংস্কৃতি কাকে বলে বা এটা ঠিক কী বোঝায়? আমরা জানি যে হচ্ছে সংস্কৃত এবং বাংলাতে আমরা সিন্ধু শব্দটার সাথে পরিচিত, তাই না? সিন্ধু শব্দটা মানে হচ্ছে সাগর অথবা জলাধার, জলের একটা বিশাল এলাকা। তো সিন্ধু নদ যেটা আছে ভারতে বা হিন্দুস্তানে, তো সেইটাকে সিন্ধু বা সিন্ধ, সেটাকে হচ্ছে যে গ্রিক অ্যান্ড ল্যাটিন ভাষা এটাকে বলা হচ্ছে ইন্দুস। সিন্ধু থেকে ইন্দুস, ইন্দুস থেকে ইংরেজিতে বলা হচ্ছে ইন্দো। ইন্দু শব্দটার সাথে আমরা অবশ্য পরিচিত, বলে না যে ইন্দো মার্কিন ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে, তো সেই ইন্দু। তো সিন্ধু থেকে হচ্ছে ইন্দুস, ইন্দুস থেকে হচ্ছে ইন্দু। তো আমরা হচ্ছে ইন্দুস ভ্যালির কথা জানি, অর্থাৎ সিন্ধু নদীকে কেন্দ্র করে যে সভ্যতা সিভিলাইজেশন গড়ে উঠেছিল, এটাকেই মোটা দাগে ইন্দু হিসাবে ইন্দু শব্দবন্ধের মাধ্যমে পরিচিত করা হয়। অর্থাৎ মোটা দাগে সাউথ এশিয়া বলতে, দক্ষিণ এশিয়া বলতে আমরা যেটাকে বুঝি, কারণ এটা কিন্তু এই পর্বত শ্রেণী একটা আছে, আপনারা খেয়াল করছেন কিনা ম্যাপটা যদি দেখেন, তাহলে হিমালয় কিন্তু একা না, এর সাথে হচ্ছে যে হিন্দু কোষ আছে, যেটা হচ্ছে যে আফগানিস্তানের মাঝ দিয়ে বয়ে গেছে, এবং একই সাথে এইখান দিয়ে আস্তে আস্তে এদিকেও আপনার হচ্ছে যে এটাকে কি বলে, আপনার আসামের পরে মেঘালয়ের দিকেও একটা পর্বত শ্রেণী আছে। তো মোটা দাগে এই টোটাল যে বেসিংটা, অর্থাৎ সিন্ধু নদ থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত, এটা কিন্তু হচ্ছে যে জলের একটা অফুরন্ত একটা ধারা আছে। ভারতবর্ষের সব জায়গায় কিন্তু সমান মানুষ না, মানে সবখানে সমান সংখ্যক মানুষের বসবাস না। এই যে সিন্ধু নদ থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত মাঝের যে একটা জায়গা, এখানেই কিন্তু হচ্ছে যে একটা বিশাল সংখ্যক মানুষের বসবাস, এবং কারণ পানির সাথে হচ্ছে সভ্যতার একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। আমরা নীল নদের কথা জানি, সমুদ্রভিত্তিক বেশ কিছু সভ্যতা আছে। তো এখন ইন্দু মানে হচ্ছে সিন্ধু নদকে কেন্দ্র করে যে সিভিলাইজেশন গড়ে উঠেছে, অর্থাৎ দক্ষিণ এশিয়া। দক্ষিণ এশিয়া বলতে আফগানিস্তানকে দুইটা ভাগ করা হয়। আফগানিস্তানের একটা অংশ দক্ষিণ এশিয়ার মধ্যে পড়েছে, আরেকটা অংশ হচ্ছে মধ্য এশিয়ার মধ্যে পড়েছে, যারা হচ্ছে উজবেক তাজিকদের সাথে তাদের সম্পর্কটা একটু বেশি। পাশাপাশি পার্সিয়ান হচ্ছে ফার্সি যাকে বলে আর কি। আমরা জানি যে ভারতবর্ষে মুসলিম যুগে বুদ্ধিবৃত্তিক চর্চা, শিল্প চর্চা, সাহিত্য চর্চা, এটার প্রধানত ভাষা ছিল ফার্সি। মঙ্গল আক্রমণের ফলে মধ্য এশিয়া এবং খোরাসান অঞ্চল থেকে বুদ্ধিজীবী, আলেম সমাজ, শিল্পী, সাহিত্যিকদের একটা বড় অংশ দক্ষিণ এশিয়ায় চলে আসেন। এভাবে দক্ষিণ এশিয়ার প্রধান বুদ্ধিবৃত্তিক এবং হচ্ছে সাহিত্য শিল্পের ভাষা ফার্সিতে রূপান্তরিত হয়, এবং রাজা ক্ষমতা দখলেরও একটা ব্যাপার ঘটে। তাহলে রাজারা যখন মধ্য এশিয়া এবং খোরাসান থেকে ভারতবর্ষে আসেন, শিল্পী, সাহিত্যিক এবং আলেমরা, উলামারা আসেন, স্কলাররা আসেন, তারা একই সাথে তাদের মাতৃভাষা ফার্সিকে নিয়ে আসেন। এখন ফার্সি আর হচ্ছে যে ভারতবর্ষের দক্ষিণ এশিয়ার যে সিভিলাইজেশন সভ্যতা, এর মধ্যে অদ্ভুত রকমের একটা মিলন এবং সমন্বয় ঘটে, যেই মিলন এবং সমন্বয়কেই আমরা বলতেছি ইন্দো পার্সিয়ান সংস্কৃতি। অর্থাৎ মঙ্গল আক্রমণের পরে মধ্য এশিয়া এবং খোরাসান অঞ্চল থেকে ফার্সি ভাষা ভারতবর্ষে চলে আসে, দক্ষিণ এশিয়ায় চলে আসে, এবং তখন দক্ষিণ এশিয়ার স্থানীয় উপাদান এবং ফার্সি ভাষার মিলনের ফলে, সমন্বয়ের ফলে একটা নতুন সংস্কৃতির জন্ম নেয়, যেই সংস্কৃতিটাকে আমরা ইন্দো পার্সিয়ান সভ্যতা সংস্কৃতি হিসাবে অভিহিত করে থাকি। এখন অনেকে এটাকে আবার হিন্দুস্তানি সংস্কৃতি বলে, অর্থাৎ ইন্দো পার্সিয়ান সংস্কৃতি আর হিন্দুস্তানি সংস্কৃতি কাছাকাছি জিনিস। কারণ আমরা ইন্দো পার্সিয়ান সংস্কৃতি যেটাকে বলতেছি, এটা কিন্তু খোরাসানের জিনিস না, মধ্য এশিয়ার জিনিস না, অথবা ইরানের জিনিস না, এটা দক্ষিণ এশিয়ায় ভারতে প্রতিষ্ঠিত একটা বিষয়। এই জন্য অনেকে এটাকে হিন্দুস্তানি বলে থাকেন, হিন্দুস্তানি সংস্কৃতি হিসাবে আখ্যা দেন। কিন্তু আমার কাছে মনে হয় যে হিন্দুস্তানি বললে এখানে যে ফার্সি একটা গুরুত্বপূর্ণ উপাদান, এটা আসলে বোঝা যায় না। এই জন্য ইন্দো পার্সিয়ান সংস্কৃতি বললে হচ্ছে যে একই সাথে হিন্দুস্তানের উপাদান যেমন আছে, আবার পার্সি অথবা ফার্সি উপাদানটাও এখানে স্পষ্টভাবে বোঝা যায়। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কেন ইন্দো পার্সিয়ান সংস্কৃতি নিয়ে এখন আলোচনা করতে চাই 2025-এ বসে? এখন তো হচ্ছে মুঘল সাম্রাজ্য নাই, দিল্লি সালতানাত নাই, এবং মুসলিম বাংলাও নাই, এবং আমরা ভারতীয়দের থেকে
এটা একটা হচ্ছে যে ধরেন একটা বৈপরীত্যের মতো অথবা একটা কন্ট্রাডিকশনের মতো, কারণ আমরা তো ভারতীয় আধিপত্য থেকে বাঁচতে চাই। তো ভারতীয় আধিপত্য থেকে যদি বাঁচতে চাই তাহলে হিন্দুস্তানি সংস্কৃতি থেকে তো যত সম্ভব আমাদের দূরে সরা দরকার, কিন্তু আমরা তো দূরে সরতেছি না, আমরা তো হচ্ছে যে এইটাকে আরও পর্যালোচনা করতে যাচ্ছি। এখন দেখেন, ব্রিটিশরা যখন মুঘল ভারত অথবা হিন্দুস্তান দখল করে তখন তারা একটা কাজ করে, তারা একটা নাম পরিবর্তন করে দেয়। ব্রিটিশরা আসার আগে এই অঞ্চলের নাম ছিল হিন্দুস্তান, ব্রিটিশরা আসার নাম করে হচ্ছে ইন্ডিয়া। তো এটা নিছকই নাম পরিবর্তনের বিষয় না, ব্রিটিশরা একই সাথে নাম পরিবর্তনের পাশাপাশি তারা হিন্দুস্তানের ইতিহাস, সংস্কৃতি, সভ্যতা, পরিচয় সব কিছুই পরিবর্তন করার চেষ্টা করে, আইডেন্টিটি পরিবর্তন করার চেষ্টা করে, ইতিহাস পরিবর্তন করার চেষ্টা করে। মানে ব্রিটিশদের আগের হিন্দুস্তান এবং পরের হিন্দুস্তানের সাথে আসলে মিলানো যথেষ্ট কঠিন। এখন এর মধ্যে মান্নান আহমেদ আসিফ পাকিস্তানি একজন অ্যাকাডেমিশিয়ান, তিনি আমেরিকান একটা ইউনিভার্সিটিতে পড়ান। তার একটা চমৎকার একটা বই আছে, বইটার নাম হচ্ছে দ্য লস অফ হিন্দুস্তান, দ্য ইনভেনশন অফ ইন্ডিয়া। অর্থাৎ হচ্ছে যে ব্রিটিশ আক্রমণের প্রেক্ষিতে হিন্দুস্তান বলে যে একটা জিনিস ছিল মুসলিম যুগে, সেটা আমরা হারাই ফেলছি, বা সেটা আমাদেরকে হারাই ফেলতে বাধ্য করা হয়েছে। এবং পাশাপাশি ইন্ডিয়ার একটা নতুন একটা ধারণা ক্রিয়েট করা হয়েছে, যে ইন্ডিয়ার হচ্ছে 5000 বছরের একটা হিস্ট্রি আছে, এবং যেটা হচ্ছে ব্রাহ্মণ এবং আর্যদের মাধ্যমে প্রতিষ্ঠিত। মুসলমানরা যখন আসছে তখন মুসলমানরা আবার ভিনদেশী হয়ে গেছে, কিন্তু আর্যরা যখন মধ্য এশিয়া প্রায় কাছাকাছি, কারণ মানে মুসলমান হিন্দুস্তানে যারা আসছেন তাদের একটা বড় অংশ হচ্ছে খোরাসান এবং মধ্য এশিয়ান থেকে আসছে, অঞ্চল থেকে আসছে। আর্যরা তো একই অঞ্চল থেকে আসছে, কিন্তু আর্যরা যখন আসছে মানে খোরাসান, ইরান থেকে, পারস্য থেকে অথবা মধ্য এশিয়া থেকে, তখন তারা কিন্তু বিদেশি হয়নি। কিন্তু মুসলমানরা যখন আসছে তখন সেটা হয়ে গেছে বিদেশি। এবং ধরেন বাংলাদেশে যেরকম একটা 1000 বছরের একটা ঐতিহ্যের কথা বলা হয়, 1000 বছরের বাঙালি। এবং আপনারা যদি বাংলা সাহিত্যের ইতিহাস দেখেন তাহলে দেখবেন যে হচ্ছে মুসলমানরা আসার পরে, আপনারা যদি লাল নীল দীপাবলির আপনার হুমায়ুন আজাদের বইটা হয়তো সবাই পড়ছেন, অথবা বাংলা সাহিত্যের যে কোনো ইতিহাস, মানে প্রতিষ্ঠিত অফিসিয়াল যে ইতিহাস, সেই অফিসিয়াল ইতিহাসের মধ্যে দুইটা অন্ধকার যুগ বের করা হয়। একটা অন্ধকার যুগ হচ্ছে মুসলমানরা যখন আসছে তখন অন্ধকার হয়ে গেছে সব কিছু, আগে অনেক অনেক আলোকায়িত ছিল। এবং মুসলমানদের যখন যুগ ছিল, মুসলমানদের যখন পতন হয়েছে, তখনও নাকি হচ্ছে যে একটা মানে একটা অন্ধকার যুগ চলছে। এবং মুসলমানদের যে সাহিত্য চর্চা ব্রিটিশ আমলে, সেটা হয়ে গেছে পুঁথি সাহিত্য, সেটা অফিসিয়াল কোনো ফর্মাল সাহিত্য হয়নি। এবং সেটা হয়ে গেছে হচ্ছে ধরেন মিথ, সেটা হয়ে গেছে কাহিনী। আর বাকিরা অন্যরা যেটা করছে সেটা হচ্ছে যে, এবং আপনার ল্যাঙ্গুয়েজের মধ্যে এটা, আমরা যখন ছোটো ছিলাম, আমার বাসা হচ্ছে লালবাগে, তো মানে ধরেন আমি লালবাগে যেহেতু বড় হয়েছি, মাঝে মাঝে ধরেন হাঁটতে হাঁটতে বাচ্চা বয়সে 10-12 বছর বয়সে, তখন মাঝে মাঝে হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটি এলাকায় ঘুরতে ঘুরতে চলে আসতাম, কারণ আমাদের বাসার থেকে 1-1.5 কিলোমিটার দূরে। তো মাঝে মাঝে হচ্ছে ওই যে বামপন্থী ওয়াজ মাহফিলগুলো দেখতাম, বা ওই যে 5 জন নিয়ে অথবা 7 জন নিয়ে যে তারা এইগুলো করে, প্রতিবাদ মিছিলগুলো করে, সেগুলো দেখতাম। এবং কিছু নাটক টাটকর মানে দেখছি। তো তখন আমার ওই ছোটোবেলার স্মৃতি এখন মনে পড়ে। এখন আপনারা অনেকেই যাদের বয়স কম তারা এটা রিলেট করতে পারবেন না, অথবা তারা হয়তো অনেকে মানে সেটা মানে যেহেতু এটা হিস্ট্রিতে লিপিবদ্ধ নাই, আপনারা হয়তো এটা ধরতে পারবেন না। উর্দু অথবা হচ্ছে যে কিছুটা মুসলমানি যে শব্দগুলো, সেগুলো নিয়ে আসলে ঠাট্টা করা হইতো। এবং ধরেন কথার কথা এগুলোর সাথে আপনারা পরিচিত যে হুজুর বানানো হইতো, এবং হুজুরকে একটা ভিলেন ক্যারেক্টারে দাঁড় করানো হইতো। একদিনে কিন্তু 2013 সাল অথবা হচ্ছে শাহবাগ প্রতিষ্ঠিত হয় না, এটাকে কিন্তু জমায়া তোলা হয়েছে। সো যেইখানে আমি ফিরে যেতে চাই সেটা হচ্ছে যে এই যে ব্রিটিশরা হিন্দুস্তানের পরিবর্তে ইন্ডিয়াকে যে তার প্রতিস্থাপন করলো, এটার পিছনে একটা পলিটিক্স আছে। এটা এত সহজ বিষয় না। তো এই পলিটিক্সটাকে বোঝার জন্য আমাদের আসলে হিন্দুস্তানে ফিরে যেতে হবে, ইন্দো পার্সিয়ান সংস্কৃতিতে ফিরে যেতে হবে। কারণ উপনিবেশের পরে যা হয়েছে, আমি আপনারা বা যারাই যতগুলো গোষ্ঠী উপমহাদেশে আছে, তারা কোনো না কোনোভাবে ব্রিটিশদের মাধ্যমে প্রভাবিত। কারণ দিন শেষে আপনার তো তার সাথে ফাইট করতে হয়েছে, আর শয়তানের সাথে যখন আপনি ফাইট করবেন তখন এটার একটা তার কিছু বদ আসর আপনার মধ্যে ঢুকে যাবে। তার মানে হচ্ছে
ব্রিটিশরা আসার আগে আমাদের এখানে যে হারমোনি ছিল, সোশ্যাল হারমোনি ছিল, ব্রিটিশদের আসার আগে তো হিন্দুদের সাথে আমাদের তেমন বড় কোনো সমস্যা ছিল না, দাঙ্গা ছিল না। এবং ধরেন হিন্দুদের মধ্যেও যে বিভিন্ন রকমের বর্ণ প্রথা ইত্যাদি ছিল, হিন্দুদেরকে তো আমরা হিন্দুদের মতো করে থাকতে দিচ্ছিলাম। কিন্তু এখন মডার্ন যে স্টেট হয়েছে, মডার্ন স্টেটের মধ্যে কি আসলে মাইনরিটিদের কোনো অবস্থান আছে? আপনি কি ধরেন ভারতের কথা ধরুন, বা পাকিস্তানের সমালোচনা আমরা করতে পারি, পাকিস্তানে কি আসলে হিন্দুদের স্বতন্ত্র পরিচয় নিয়ে টিকে থাকার কোনো সুযোগ আছে? অথবা ধরেন কথার কথা, ভারতে কি মুসলমানদের বাইচে থাকার, আপনি কয়েকদিন আগে 2-3 দিন আগের কথা হয়তো একটা কলেজে হয়তো কয়েকজন ছেলে নামাজ পড়ছে, তাদেরকে কান ধরে উদ্ভস করানো হয়েছে। এবং বাংলাদেশের হিন্দুদের কথা আমাদের মাঝে মাঝে ভাবতে হবে, যে কোনো কারণে হোক, আমাদের অথবা আমাদের পূর্বপুরুষদের কোনো ত্রুটি থাকুক অথবা না থাকুক, বাংলাদেশের হিন্দুদের বাড়িটারি যে মাঝে মাঝে ভাঙ্গা হয়, সেটা তো আমরা অস্বীকার করতে পারবো না। এবং মুসলমান হিসাবে, বাঙালি মুসলমান হিসাবে আমাদের কিন্তু একটু লজ্জা থাকা দরকার। এবং ধরেন হিন্দুদের একটা বিশাল অংশ যে বাংলাদেশ থেকে ভারতবর্ষে চলে গেছে, এটাও কিন্তু হিস্ট্রিক্যালি, ঐতিহাসিকভাবে আমাদের হিস্ট্রির এটা কিন্তু একটা কালো অধ্যায়। কারণ হিন্দুরা যারা চলে গেছে তারা কিন্তু একটা মেধাবী অংশ ছিল, তারা কিন্তু অনেকেই ব্যবসায়ী ছিল। সো আপনার এলাকা থেকে হচ্ছে একটা পুঁজিপতি শ্রেণী চলে যাচ্ছে, প্রফেশনাল শ্রেণী চলে যাচ্ছে, শিক্ষিত শ্রেণী চলে যাচ্ছে। এইটার কিন্তু বাংলাদেশ কিন্তু হিন্দুদের চলে যাওয়ার কিন্তু একটা ইম্প্যাক্ট আমাদের উপর পড়ছে। আমাদের কিন্তু যেমন ধরেন সুনীল গঙ্গোপাধ্যায়ের কথা ধরেন, বুদ্ধদেব বসুর কথা ধরেন, ভারতে কলকাতা যে সাহিত্যের জগৎটা দাঁড়াইছে, জীবনানন্দ দাশের কথা ধরেন, একটা বড় অংশ কিন্তু গেছে আপনার বাংলাদেশ থেকে। এবং ওইখানে যে তাদের সুন্দর হয়েছে, তারা নাকি বাঙ্গাল। ওইখানে কিন্তু ঘটি এবং বাঙ্গালের একটা ডিস্টিংশন আছে। সো বাংলাদেশে হিন্দুরা যারা হচ্ছে ভারতবর্ষে গেছে, আপনি যদি এটা নিয়ে একটা কাজ হওয়া দরকার, এটা নিয়ে আমি ভালো কোনো কাজ পাইনি, যে বাংলাদেশি যারা কলকাতায় গেছে, কলকাতার ঘটিরা তাদেরকে আসলে কিভাবে ট্রিট করছে। এবং শুধু ঘটিরাই না, আপনারা জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ময়মনসিংহ এলাকায়, বৃহত্তর ময়মনসিংহ এলাকায় হচ্ছে যে একটা বড় রকমের, সারা বাংলাদেশেই হয় কিন্তু ময়মনসিংহ এলাকায় একটা বিশেষভাবে একটা বড় রকমের দুর্ভিক্ষ হয়। এই দুর্ভিক্ষের প্রেক্ষিতে কিন্তু প্রচুর পরিমাণ বাঙালি মুসলমান তারা কিন্তু আসামে চলে যায়। এটা খুব স্বাভাবিক ছিল, মানে এই বাউন্ডারিগুলো, সীমানাগুলো দাঁড়ানোর আগে এটা খুব স্বাভাবিক ছিল যে এক দেশের মানুষ আরেক দেশে যাবে। যেখানে খাদ্য আছে, যেখানে সুযোগ সুবিধা আছে, চাকরি আছে, সেখানে মানুষ মাইগ্রেট করবে, এটা খুব স্বাভাবিক বিষয়। তাহলে এই যে আসামেও কিন্তু প্রচুর পরিমাণ বাঙালি মুসলমান আছে যারা কিন্তু একসময় বাংলাদেশে ছিল। তাহলে তাদের কথাও যদি আপনি চিন্তা করেন, বাঙালি হিন্দু যারা হচ্ছে বাংলাদেশ থেকে বেটার রেসপেক্টের আশায়, বেটার ডিগনিটির আশায় কলকাতায় গেছে, তারাও আসলে তাদের একটা বড় অংশ তো নিম্নবিত্ত, মানে নিম্নবর্গের অথবা নিম্ন বর্ণের হিন্দু, তারাও কলকাতায় গিয়ে কতটুকু আসলে রেসপেক্ট পাইছে, সেই কোশ্চেনটা আসলে আমাদের রিভিজিট করা দরকার। এবং আপনি দেখবেন যে হচ্ছে কলকাতায় তো বড় বড় দল দুইটা, একটা হচ্ছে মমতার পার্টি আর আরেকটা হচ্ছে বামপন্থী যে ফ্রন্ট, এখন নতুন আবার বিজেপি দাঁড়াচ্ছে। বিজেপির কথা যদি আমরা বাদ দেই, হিস্ট্রিক্যাল যে দুইটা পার্টির কথা ধরি, আপনার বাম ফ্রন্ট আর আরেকটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস, দুইটার মধ্যে আপনি দেখবেন যে হচ্ছে প্রধান নেতৃত্বের সারিতে যারা আছে তারা অধিকাংশ হচ্ছে উচ্চবর্ণের হিন্দু। তাহলে পাকিস্তানটা অথবা এই অঞ্চলে মুসলিম ল্যান্ড যে প্রমিজ নিয়ে গঠিত হয়েছিল যে আপনি সবাইকে অ্যাকোমোডেট করবেন, আপনি যদি পাকিস্তানের শুরুর দিকে যে সর্বদলীয় উলামা অথবা স্কলারদের মাধ্যমে যে সংবিধানটা হয়েছে, সংবিধানটা যদি খেয়াল করেন, সংবিধানের মধ্যে একটা মজার একটা পার্ট আছে শুরুর দিকে, এটাকে বলা হচ্ছে অবজেক্টিভ রেজলিউশন। আমি এক আলোচনা থেকে অন্য আলোচনায় চলে যাচ্ছি। তো অবজেক্টিভ রেজলিউশনের মধ্যে একটা পার্ট আছে, পার্ট হচ্ছে যে প্রতিটা সোসাইটিকে গ্রো করার সুযোগ দেওয়া হবে। মানে প্রতিটা সোসাইটিকে রাষ্ট্র এমনভাবে ফেসিলিটেট করবে যে সোসাইটি গ্রো করবে, অর্থাৎ মুসলিম সোসাইটি, হিন্দু সোসাইটি, তাদেরকে একটা ইন্ডিপেন্ডেন্ট সোসাইটি আকারে গ্রো করার সুযোগ দেওয়া হবে। কিন্তু বাংলাদেশে মডার্ন স্টেটের অসুবিধাটা কি? মডার্ন স্টেটের মধ্যে কোনো সোসাইটি থাকে না, মডার্ন স্টেটে থাকে শুধু রাষ্ট্র আর নাগরিক। কিন্তু একটা মানুষ কি সমাজ ছাড়া বাঁচতে পারে? তার পরিবার ছাড়া, তার ধর্ম ছাড়া, তার ইমিডিয়েট বন্ধু বান্ধব ছাড়া, ফ্রেন্ড ছাড়া, তার উৎসব ছাড়া বাঁচতে পারে? আমরা তো আসলে পহেলা বৈশাখকে তো আমরা রিলেট করতে পারি নাই, পারি নাই তো। এখন যত জোর করে বাঙালি এবং মুসলমান যত তর্ক করেন, দিন শেষে পহেলা বৈশাখের পিছনে আমাদের রাষ্ট্র তো কম ইনভেস্ট করে নাই, হাজার হাজার বা কোটি কোটি টাকা এখানে ইনভেস্ট করা হয়েছে, কিন্তু এটা তো ফাংশন করে নাই।
কিন্তু অথচ রাষ্ট্রীয়ভাবে আমাদের তো আসলে উৎসব দরকার ছিল, তাই না? একটা সোসাইটি হিসাবে আমরা তো রাষ্ট্রীয়ভাবে উৎসব যদি পালন না করেন, আপনাদের মধ্যে সোসাইটির মধ্যে কীভাবে ঐক্য গড়ে উঠবে, কীভাবে উৎসব গড়ে উঠবে? তো এখন মানে মডার্ন স্টেটের মধ্যে যেটা হয়েছে, হিন্দুস্তানটা কেন এখনও প্রাসঙ্গিক? কারণ হিন্দুস্তানের মধ্যে বিভিন্ন জনগোষ্ঠী, বিভিন্ন ধর্মের মানুষ তারা স্বতন্ত্রভাবে গ্রো করতে পারছে। কিন্তু মডার্ন স্টেটের মধ্যে যেহেতু সোসাইটিকে ভেঙে দেওয়া হয়, শুধু রাষ্ট্র থাকে আর শুধু নাগরিক থাকে আর ট্যাক্স থাকে আর ল থাকে, তো এই জন্য হচ্ছে যে হিন্দুস্তানের বারবার ফিরে যাওয়ার একটা প্রয়োজন আছে যে আমরা কিভাবে একটা বেটার স্টেট বানাইতে পারি। যদি আমরা হিন্দুস্তান নিয়ে আলোচনা করতেছি, কিন্তু আমাদের স্বপ্ন হচ্ছে যে আমরা কিভাবে একটা বেটার বাংলাদেশ বানাইতে পারবো, এবং বেটার বাংলাদেশের জায়গা থেকে হিন্দুস্তানের যে হিস্ট্রিক্যাল এক্সপিরিয়েন্স আছে, সেই এক্সপিরিয়েন্সটা আমাদেরকে কিভাবে হেল্প করতে পারে। আপনারা অবাক হবেন যে মানে হিন্দুদের যে সতীদাহ প্রথা ছিল, মুসলমানরা কিন্তু এটা কোনোভাবে পছন্দ করেনি, এবং এটা খুব শক্ত ক্রিটিক ছিল। কিন্তু রাষ্ট্র কিন্তু হিন্দুদেরকে এই প্রথা বন্ধ করতে বাধ্য করেনি, কারণ হিন্দুস্তানের মুসলমানই যে সুলতানি যে রাষ্ট্র ব্যবস্থা ছিল, সে ব্যবস্থায় মনে করা হতো যে এটা তো সোসাইটির সিদ্ধান্ত। একটা সোসাইটি যদি একটা ভুল প্র্যাকটিস করার সিদ্ধান্ত নেয়, রাষ্ট্র যদি হচ্ছে যে তার নিজস্ব মতামতটা চাপাই দিতে চায়, তাইলে কোনটা ভালো কোনটা খারাপ রাষ্ট্র যদি এটা ঠিক করে দিতে চায়, তাহলে এক সময় তো এমন হবে যে আপনি হিন্দুত্ববাদটা মুসলমানের উপর চাপাই দিচ্ছেন। অথবা আমার একটা স্পেশাল ইন্টারপ্রিটেশন অফ ইসলাম আছে, ধরেন আমি হয়তো মিলাদ মানি অথবা মানি না, আমি তো বলবো যে হচ্ছে সবার মিলাদ করা লাগবে না, নাইলে আপনি রাষ্ট্রের নাগরিক হইতে পারবেন না। অথবা সবার হচ্ছে যে আপনার শাহবাগে যেতে হবে, নাহলে হচ্ছে যে আপনি জাতীয় দলে খেলতে পারবেন কি পারবেন না, সেটা একটা কোশ্চেন হয়ে দাঁড়াবে। অথবা আপনি হচ্ছে যে মানে পহেলা বৈশাখ পালন করবেন কি করবেন না, আপনি কি সহি বাংলাদেশে হইতে পারবেন কিনা। এই কোশ্চেনগুলো তৈরি হয় কখন? যখন রাষ্ট্র হচ্ছে যে সোসাইটি যেটা ফিক্স করার কথা, যেটা ডিল করার কথা, এটা দায়িত্ব যখন নিয়ে নেয়, তখন আসলে ঝামেলাগুলি তৈরি হয়। এখন বাংলাদেশে হিন্দুস্তানি মুসলমান অথবা ইন্দো পার্সিয়ান সংস্কৃতি নিয়ে একটা ভালো আলোচনা আছে হচ্ছে আপনার ফাহাম আব্দুল সালামের একটা ইউটিউবের একটা মিনি সিরিজ আছে 5 পর্বে, যে হিন্দুস্তানি মুসলমান কী ও কেন। আমি জানি না আপনারা এই সিরিজটা দেখছেন কি না। এই সিরিজটা দেখতে পারেন। এই সিরিজটাই ফাহাম আব্দুল সালাম হয়তো অনেকের তার সাথে দ্বিমত থাকতে পারে, কিন্তু একটা মানুষের নানান দিক আছে, হয়তো একটা দিক আপনার পছন্দ হবে, আরেকটা দিক আপনার অপছন্দ হবে। তো এইটা যথেষ্ট আসলে ভালো আলোচনা, সমৃদ্ধ আলোচনা। তো মোট কথা, এক কথায় যদি আসলে আমরা বলতে চেষ্টা করি, তাহলে ইন্দো পার্সিয়ান সংস্কৃতিতে অথবা হিন্দুস্তানি সংস্কৃতিতে যে সামাজিকতা ছিল, যে সৌন্দর্য বোধ ছিল, যে ওয়ার্ল্ড ভিউ ছিল, যে ওয়ার্ল্ড ভিউ, সৌন্দর্য, ভালোবাসা এমবেডেড ছিল হিন্দুস্তানি কালচারের মধ্যে ভারতবর্ষে মুসলিম যুগে, সেটা যে কোনো সভ্যতার বিচারেই সেটা অত্যন্ত স্বাস্থ্যকর এবং বিস্ময়কর ব্যাপার যে আপনার রাষ্ট্রের মধ্যে এত এত সংস্কৃতি, এত এত ধর্ম, এত এত জাতিগোষ্ঠী, কিন্তু কোনো দাঙ্গা হচ্ছে না, বা বড় রকমের কোনো দাঙ্গা হচ্ছে না। অথবা রাষ্ট্র এত শক্তিশালী, কারণ মুঘলরা তো অত্যন্ত শক্তিশালী ছিল, এটা নিয়ে তো কারো সন্দেহ থাকার কথা না। কিন্তু মুঘল যুগেও হিন্দুরা ফ্রিলি প্র্যাকটিস করতে পারতেছে তাদের রিলিজিয়ান, তাদের ব্যবসা বাণিজ্য। দেখেন, মুসলিম সিভিলাইজেশনের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে মুসলমানরা যে সমস্ত অঞ্চলে শাসন করছে, অধিকাংশ সময় একটা বড় সময় তারা মাইনরিটি ছিল। এখন আপনি মাইনরিটি হয়ে, ভারতবর্ষে তো মুসলমানরা মাইনরিটি ছিল, কিন্তু মাইনরিটি হওয়ার পরেও এত সুন্দরভাবে যে রাষ্ট্র পরিচালনা করা যায়, এটা আসলে এখন আমরা মডার্ন স্টেটের মধ্যে এসে দেখি যে মানে আপনি যদি মাইনরিটি হন, আপনার বিরুদ্ধে একটা জাতিগোষ্ঠী আছে, তাকে তো আপনি নিশ্চিহ্ন করতে চান। আধুনিক রাষ্ট্রের মধ্যে বিকল্প আর একটা জাতিগোষ্ঠীকে আসলে টিকতে পারে, মানে যারা রাষ্ট্র ক্ষমতায় আছে, মানে হাসিনার যে শাসন ব্যবস্থা, এটার মেইন প্রবলেম কি? হাসিনা তো আসলে কোনো দ্বিমত, বাঙালি জাতীয়বাদ যারা বিশ্বাস করে না, যারা ঈমান আনে নাই বাঙালি জাতীয়তাবাদের প্রতি, তাদেরকে তো তাদের বেঁচে থাকাকেই তো হাসিনা দুর্বিষহ করে তুলছে। তাহলে মডার্ন স্টেটের একটা বড় রকমের ক্রাইসিস। এখন একটা বিষয় বলে রাখা ভালো যে আমরা হিন্দুস্তানি সংস্কৃতি নিয়ে আলোচনা করতেছি, আমরা আলোচনা করতেছি ইন্দো পার্সিয়ান সংস্কৃতি নিয়ে, কিন্তু একটা বিষয় মনে রাখা ভালো যে বাংলাদেশে আমরা ইসলামী সংস্কৃতি বা মুসলমানি সংস্কৃতি যেটা বুঝি, এটা 2টা উপাদানের সমষ্টি। কারণ ফাহামের আলোচনা থেকে, অথবা এখানে আরেকটা বাংলাদেশে ইসলাম কিভাবে আসলো, বাঙালি মুসলমান কারা, এটা নিয়ে তো একটা হিউজ পরিমাণ আলোচনা আছে। আপনার ইটনের নাম জানেন, এবং হচ্ছে যে আপনার আহমদ সফার আলোচনা আছে। এটা একটা বিশেষ জন্ডা যে বাঙালি মুসলমান,
বঙ্কিমের আলোচনা আছে, এবং রিসেন্টলি হাসান মাহমুদ ভাইয়ের একটা বই আসছে। তো এখন এই টোটাল আলোচনাটার সাথে আমার একটা সিগনিফিক্যান্ট দ্বিমত আছে। দ্বিমতটা একটু বলি। এই টোটাল আলোচনাটার মধ্যে মনে করা হয় যে ভারতবর্ষে বা বাংলাদেশে ইসলামটা আসছে হচ্ছে স্থলপথে। বাংলাদেশে ইসলামটা আসছে হচ্ছে প্রথমে পাকিস্তান বা ওই পাকিস্তানে আসছে, তারপর ইন্ডিয়ায় আসছে, তারপরে বাংলাদেশে আসছে। কিন্তু এই টোটাল বয়ানের মধ্যে একটা কোশ্চেন হয় যে বাংলাদেশে, ইন্ডিয়ার দিল্লিতে মুসলমান নাই, তাহলে বাংলাদেশে এত মুসলমান কেমনে আসলো? যদি ওদিক থেকে আসতো তাহলে তো দিল্লির আশেপাশে তো মুসলমান দিয়ে ভর্তি থাকতো, অথবা বিহারের আশেপাশে তো টোটালটাই মুসলমান হয়ে যেত। এখন এইখানে আমাদের যে হাইপোথিসিস, সেই হাইপোথিসিস হচ্ছে বাংলা অঞ্চলে ইসলামটা দুই পথে আসছে, স্থলপথেও আসছে, জলপথেও আসছে। জলপথে আসছে হচ্ছে ইয়ামান থেকে, যেমন কেরালায় জলপথে আসছে, শ্রীলঙ্কায় ইসলামটা জলপথে আসছে, ইয়ামান থেকে আসছে, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া ইসলামটা ইয়ামান থেকে আসছে, জলপথে আসছে। একইভাবে বাংলাদেশেও আর্লি পিরিয়ডে প্রথম পর্যায়ে বাংলাদেশে ইসলামটা আসছে জলপথে। এখন কেউ কোশ্চেন করতে পারে, এটা একটা প্রসিদ্ধ কোশ্চেন, যে কেরালায় ইসলাম গেছে ইয়ামান থেকে আসছে, শ্রীলঙ্কায় ইসলাম আসছে ইয়ামান থেকে, এবং মালয়েশিয়া ইন্দোনেশিয়া ইসলাম আসছে ইয়ামান থেকে। এখন ইয়ামানের মুসলমানরা তো হচ্ছে শাফিঈ, কেরালার লোকজন মুসলমানরা শাফিঈ, শ্রীলঙ্কার মুসলমানরা শাফিঈ, মালদ্বীপের মুসলমানরা শাফিঈ, মালয়েশিয়া ইন্দোনেশিয়ার মুসলমানরা শাফিঈ। তাহলে বাংলাদেশে যদি জলপথে ইসলাম আইসা থাকে, তাহলে বাংলাদেশের মুসলমানরা কেন শাফিঈ না? এটা হচ্ছে আমাদের হাইপোথিসিসের বিপরীত যুক্তি। কিন্তু এইখানে যদি আমরা আরেকটু গভীরে যাই, তাহলে এই প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব। ইয়ামানে 300 শতক পর্যন্ত হানাফি লোকজন বেশি ছিল, অর্থাৎ ইয়ামানে যে বর্তমানে শাফিঈ অধ্যুষিত, সেটা 500 শতকের পরের ঘটনা, হিজরি 500 শতকের পরের ঘটনা। 300 শতক পর্যন্ত টোটাল ইয়ামানটাকে ডোমিনেট করছে হচ্ছে হানাফিরা। 300 শতকের পরের থেকে শাফিঈরা আসা শুরু হয়েছে, 500 শতকের পরে শাফিঈরা ডোমিনেট করা শুরু করছে। তার মানে হচ্ছে 500 শতক পর্যন্ত, মঙ্গল আক্রমণের আগে পরে ওই সময়টা পর্যন্ত ইয়ামান থেকে যারা বাংলাদেশে আসছে বলে আমরা ক্লেইম করতেছি অথবা হাইপোথিসিস দাঁড় করাচ্ছি, তাদের দাবির সাথে কোনো কন্ট্রাডিকশন নাই। কারণ ওই সময় বাংলাদেশে যারা আসছে তারা তো হানাফিরাই আসছে। আবার পরবর্তীতেও যদি শাফিঈ বিভিন্ন লোকজন এসে থাকে, যেমন শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কথা, আসলে তিনি কি ইয়ামান থেকে আসছেন নাকি হচ্ছে যে অন্য জায়গা থেকে আসছেন, এটা নিয়েও কিছু আলোচনা আছে, আপনারা একটু পাবেন। কিন্তু এর পরের সময়টায় মধ্য এশিয়া থেকে এত বেশি হানাফি স্কলাররা আসা শুরু করলেন, হানাফি তাত্ত্বিক, বুদ্ধিজীবী, শিল্পী, সাহিত্যিকরা আসা শুরু করলেন, যে ইয়ামান থেকে পরবর্তীতে যারা আসছেন তাদের পক্ষে হানাফি স্কলারদেরকে আউট নাম্বার করা সম্ভব হয় নাই। তার মানে হচ্ছে যে আমরা যে হাইপোথিসিস দিচ্ছি যে বাংলাদেশে জলপথেও ইসলাম আসছে, এটার বিপরীত যে একটা যুক্তি বলেন বা কুযুক্তি বলেন, সেটা আসলে এটা আমি খণ্ডন করতে চাই আর কি। কারণ ইটন থেকে শুরু করে অনেকেই আসলে এই যুক্তিটা দেয় যে যদি বাংলাদেশে জলপথে ইসলাম আসতোই, তাহলে এখানে তো হানাফিরা শাফিঈরা থাকতো। আচ্ছা, আজকে যেহেতু আমরা আপনার শেখ সাদিককে নিয়ে আলোচনা করব, কারিমা নিয়ে আলোচনা করব, এই জন্য একটু শেয়ারটেরও একটু পড়ি। একটা জিনিস কি, যে আমাদের আধুনিককালে আমরা তো ধরেন কবিতা পড়ি। গতকালকে হচ্ছে যে হাসান রুবায়েত ভাইয়ের একটা অনুষ্ঠান ছিল বাংলা একাডেমিতে, তো হাসান রুবায়েত ভাইকে আমি এই প্রশ্নটা করলাম যে আধুনিক কবিতা গাওয়া যায় না। গত 20-25 দিন আগে উর্দু ডিপার্টমেন্ট, ঢাকা ইউনিভার্সিটি উর্দু ডিপার্টমেন্ট এবং বিআইটির উর্দুকে একটা কনফারেন্স ছিল 2 দিনের। তো এইখানে হচ্ছে যে উর্দু মুশায়েরার আয়োজন করা হয়েছিল। তো মুশায়েরার মধ্যে যে উত্তেজনা, বা ফার্সি এবং উর্দু কবিতার মধ্যে যে উত্তেজনা, সেটা বাংলা কবিতার মধ্যে নাই। তার মানে হচ্ছে হিন্দুস্তানি কালচার হারায় যাওয়ার প্রেক্ষিতে আমরা অনেক কিছু হারাইছি। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা হারাইছি, এটা হচ্ছে গীতি কবিতা। আমি হচ্ছে যে একটু কবিতা পড়ার চেষ্টা করি। প্রথম যে শের কারিমার, সেটা একটু পড়ি। করিমা ববখশায়ে বরহালিমা, করিমা ববখশায়ে বরহালিমা, কে হস্তম আসিরে কমন্দে হাওয়া। কবি বলতেছেন, শেখ সাদি বলতেছেন যে আল্লাহ আমাদের অবস্থা তো করুন, আমাদেরকে দয়া করুন, কারণ আমরা তো হচ্ছে নফস অথবা প্রবৃত্তির দাসত্বের মধ্যে আটকা পড়ে আছি। নদারেম গায়রস্তু ফরিয়াদ রাস, নদারেম গায়রস্তু ফরিয়াদ রাস,
তুই আসিয়ারা খাতা বখশু বাস। তোমাকে ছাড়া আমরা তো আর কারো কাছে চাইতে পারি না, একমাত্র তোমার কাছেই যারা গুনাহগার বান্দা আমরা তোমার কাছে চাইতে পারি, তোমার ছাড়া কোথাও যাওয়ার আমাদের জায়গা নেই। নেগাহ দর মারা জিরাহে খতা, নেগাহ দর মারা জিরাহে খতা, খতা দর গুজারো সওয়াবম নুমা, খতা দর গুজারো সওয়াবম নুমা। কবি বলতেছেন যে আমাদেরকে গুনাহের পথ থেকে, গুনাহের রাস্তা থেকে রক্ষা করুন এবং গুনাহ মাফ করে দেন এবং আমাদেরকে সঠিক পথ দেখান। এখন যদি শেখ সাদির আলোচনায় আসি, শেখ সাদিকে ধরা যায় ইন্দো পার্সিয়ান সংস্কৃতির, ইন্দো পার্সিয়ান সাহিত্য শিল্পের প্রধান কবি হিসাবে। তিনি ইন্দো পার্সিয়ান সংস্কৃতির মধ্যে যে প্রধান বড় বড় কবি ছিলেন, এর মধ্যে সবচেয়ে প্রতিষ্ঠিত এবং সবচেয়ে চর্চিত, ব্যাপকভাবে সামাজিকভাবে চর্চিত, কন্ডিশনগুলো লাগাইতেছি কারণ এখানে আরও কবিদের আরও কবি আছেন, এই জন্য এই কন্ডিশনগুলো লাগাতে হচ্ছে। তো সবচেয়ে বেশি সামাজিকভাবে স্বীকৃত এবং চর্চিত কবি ছিলেন এবং পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত, যার কবিতা পাঠ্যক্রমে দীর্ঘদিন ধরে, ইনফ্যাক্ট গত 100 বছর আগেও ইরানের পাঠ্যক্রমে শেখ সাদির কবিতাগুলো অন্তর্ভুক্ত ছিল। তো এটা হচ্ছে শেখ সাদি। এখন এছাড়া আরও বাকি যারা ছিলেন, জালালউদ্দিন রুমি এবং ফরিদউদ্দিন আত্তার, তারাও ফার্সি সাহিত্যের বড় কবি, কিন্তু তারা প্রধানত কাজ করছেন তাসাউফ নিয়ে। এই জন্য তাদের কবিতা যেহেতু একটু উচ্চ স্তরের, এই জন্য পাঠ্যক্রমে তাদের বই আসলে খুব বেশি অন্তর্ভুক্ত করা যায় না, কারণ পাঠ্যক্রমে তো একটু সহজ কবিতা অন্তর্ভুক্ত করতে হবে, সহজবুদ্ধ অথবা যেটা জনসাধারণের জন্য রচিত। তো জালালউদ্দিন রুমির অথবা ফরিদউদ্দিন আত্তারের কবিতাগুলো যেহেতু সাধারণত একটু উচ্চাঙ্গের, এই জন্য তারা সমদ্রিত হয়েছেন হচ্ছে জ্ঞানী পর্যায়ে, অথবা যারা হচ্ছে যে একটু চর্চা করেন তাসাউফের সুফিদের মধ্যে অথবা উলামাদের মধ্যে, তারা অনেক বেশি চর্চিত হয়েছেন। এখন ফেরদৌসের নাম আপনারা জানেন, ফেরদৌসের শাহনামার কথা আপনারা জানেন, কিন্তু ফেরদৌসি শাহনামার, ফেরদৌসির প্রসিদ্ধি কিন্তু ক্লাসিক্যাল যুগে হিন্দুস্তানে ফেরদৌসি এত বেশি জনপ্রিয় ছিলেন না। তাহলে নতুন করে গত 100-200 বছরে নতুন করে ফেরদৌসি জনপ্রিয় হয়েছেন। এর কারণ কি? কারণ ফেরদৌসি প্রধানত শাহনামার মধ্যে পারস্যের বীরদের গল্প বলছেন, সূর্য বীর্যের কথা বলছেন। আর আমরা গত 100-150 বছরে যেহেতু একটা জাতীয়তাবাদের উত্থান ঘটছে, এখন জাতীয়তাবাদের জন্য তো 1000 বছরের গল্প লাগে। এটা বাংলাদেশে যেরকম লাগে, ইরানেও সেটা একইভাবে লাগে। এখন এই যে ন্যারেটিভ, 1000 বছরের পারস্যের যে ন্যারেটিভ, যে ইসলাম আইসা পারস্যের হিস্ট্রিটাকে নষ্ট করে দিছে, তো এই ন্যারেটিভ আপনাকে কে দিবে? এই ন্যারেটিভ আপনি পাবেন হচ্ছে ফেরদৌসির মধ্যে। এই জন্য যারা ইরানি, যারা মানে জাতীয়তাবাদী ছিলেন, তাদের মধ্যে পারস্যের যারা জাতীয়তাবাদী ছিলেন, মানে ইরান কিন্তু খুব নিউ নাম, এবং এটা খুব ইন্টারেস্টিং জিনিস। আপনারা খেয়াল করছেন কিনা যে ইরান আর ফারেস, আগে ক্লাসিক্যাল যুগে এটাকে ইরান বলা হইতো না, এটাকে দুইটাই বলা হইতো, দুই শব্দটাই ছিল, কিন্তু বেশি প্রচলিত ছিল খোরাসান অথবা ফারেস। তাহলে হঠাৎ করে এটা ইরান শব্দটা আসলো কিভাবে? ইরান শব্দটার মধ্যেও একটা জাতীয়তাবাদী গন্ধ আছে। ইরান শব্দটা, কারণ ফারেসের সাথে একটা আরবির সম্পর্ক আছে, আর ইরানের সাথে আর্য একটা কানেকশন আছে। এখন আপনার তো যে কোনোভাবে, আপনি যদি জাতীয়তাবাদী হন, তাহলে তো হচ্ছে আপনার একটা রক্তের একটা গর্ব লাগবে, রক্তের একটা গরম লাগবে। এখন রক্তের গরম আপনি কিভাবে পাবেন? যদি হচ্ছে এই যে আর্যর একটা শব্দ আপনি যুক্ত করতে পারেন, ইরানকে যদি আপনি প্রমোট করতে পারেন, ইরান শব্দটাকে, কনসেপ্টটাকে, তাহলে হচ্ছে আপনি একটা জাতীয়তাবাদের একটা অহংকার আপনি পাবেন। এক হচ্ছে হাফিজ আর উমর খৈয়াম। মজার বিষয় হচ্ছে উমর খৈয়ামকে আধুনিক কালের আগে প্রায় কেউ চিনতই না। উমর খৈয়ামের যে চর্চা, সেটা শুরুই হয়েছে আধুনিক কালে। এবং আপনি ক্লাসিক্যাল যুগে উমর খৈয়ামের, মানে আপনি যদি হচ্ছে আরও 300 বছর 400 বছর আগে জীবিত থাকতেন, হিন্দুস্তানের আপনি ঢাকায় বসে আছেন অথবা কলকাতা অথবা দিল্লিতে বসে থাকতেন, আপনি একটা কোর্টে, অর্থাৎ হচ্ছে যে ওই যে রাজ দরবারে থাকতেন, রাজ দরবারে কিন্তু উমর খৈয়াম খুব বেশি চর্চা হইতো না। চর্চা একবারে ছিল না এমন না, কিন্তু একবারে মানে ছিল না বললেই চলে। তাহলে এক নতুন করে হচ্ছে উমর খৈয়ামকে প্রাচ্যবিদরা তাকে আবিষ্কার করছে এবং তাকে প্রমোট করছে। হাফিজের ক্ষেত্রে হাফিজের একটা জনপ্রিয়তা ছিল, কিন্তু সাদির সাথে হাফিজকে যদি তুলনা করি, তাইলে হাফিজের মধ্যে একটা আধ্যাত্মিকতা, একটা হচ্ছে ভাববাদিতা এবং হচ্ছে যে কিছু পাগলাটে স্বভাব ছিল হাফিজের মধ্যে। ফলে মানে সামাজিক চর্চার জন্য বা একটা
মানে একটা স্টাবলিশড একটা কালচার ক্রিয়েট করার জন্য হাফিজ আসলে জুৎসই বা উপযুক্ত ছিলেন না। এই জন্য সাদি যেভাবে চর্চিত হয়েছেন, হাফিজ তৎকালীন যুগে হাফিজ এবং হচ্ছে যে খৈয়াম, বিশেষত হচ্ছে যে খৈয়ামের একেবারে অনুপস্থিত ছিলেন। এটা গবেষকদের মধ্যে প্রতিষ্ঠিত, এটা আমার বক্তব্য না, গবেষকদের মধ্যে প্রতিষ্ঠিত যে উমর খৈয়াম আসলে ক্লাসিক্যাল যুগে উমর খৈয়ামের তেমন অস্তিত্ব বা আলোচনা তেমন ছিলই না। হাফিজের আলোচনা ছিল, চর্চা ছিল, কিন্তু হাফিজের চর্চাটা ছিল হচ্ছে যে যেমন ধরেন আমরা জীবনানন্দ দাশ পরে একটু মজা পাই, মানে একটু একটু ভাববাদিতা আছে। হাফিজ ছিলেন এই শ্রেণীর কবি। আর সাদির মধ্যে যেমন প্রেমের দিক ছিল, সৌন্দর্য ছিল, সিভিক সেন্স ছিল এবং বুদ্ধিবৃত্তিকতা ছিল, যে আপনি সোসাইটিতে কিভাবে প্রজ্ঞার সাথে আপনি মানে কাজ করবেন এবং চর্চা করবেন, সাদির মধ্যে এই বিষয়গুলো ছিল। এই জন্যই কিন্তু আমরা দেখব যে এই পুরো হিস্ট্রিতে মুসলিম যে সিভিলাইজেশন হিন্দুস্তানে, এখানে যেভাবে শেখ সাদির বই পাঠ্যক্রম অন্তর্ভুক্ত ছিল, হাফিজকে আমরা এইভাবে চর্চিত হইতে দেখি না। এখন দেখেন, এই জন্য মডার্ন যুগে শেখ সাদির উপর যে আক্রমণটা হয়েছে গত 100 বছর 150 বছরে, মডার্ন যে আপনার ক্রিটিক আছেন, লিটারারি ক্রিটিক আছেন, সাহিত্য সমালোচক আছেন, এরা যেভাবে আপনার সাদিকে আক্রমণ করছেন, হাফিজ এবং খৈয়াম কিন্তু ওইভাবে আক্রমণের শিকার হন নাই। এবং বিশেষত হচ্ছে যে আপনারা জানেন যে ইরানে একটা জাতীয়তাবাদী একটা বিপ্লব ঘটছে এবং পরবর্তীতে শিয়া বিপ্লব ঘটছে, এটাও একটা বড় কারণ। এবং পাশাপাশি সাদি যেই যুগে প্রতিনিধিত্ব করেন, যেমন আমাদের এখানে ধরেন কথার কথা আল মাহমুদ কিন্তু এখনও পর্যন্ত ঢাকার যে আপনার সুশীল সমাজ অথবা শিক্ষিত সমাজ, পলিটিক্যাল এলিট যারা, তাদের কাছে কিন্তু আল মাহমুদ এখনও খুব বেশি গ্রহণযোগ্য না। তারা আল মাহমুদকে গুরুত্ব দেন, মানে গুরুত্ব না দিয়ে তো উপায় নেই, কিন্তু মানে ধরেন কথার কথা শামসুর রহমানকে যেভাবে গুরুত্ব দেওয়া হয় কথার কথা, অ্যাটলিস্ট 24-এর আগ পর্যন্ত, ইনফ্যাক্ট আপনারা তার মৃত্যুর ঘটনাগুলোর কথা জানেন আল মাহমুদের, তার আপনার মানে শহীদ মিনারে তার লাশ নিতে দেয় নাই, মানে কী পরিমাণ মানে বিদ্বেষ থাকলে, কী পরিমাণ থ্রেট ফিল করলে যে একটা লাশ নিয়েও একটা এই পর্যায়ের রাজনীতি করা যায়। তো ঠিক যে কারণে বাংলাদেশের সাহিত্যিক সমাজের মধ্যেও আল মাহমুদের প্রতি ঘৃণা, আল মাহমুদের প্রতি বিদ্বেষ, এবং ফররুখের কথাও আপনারা জানেন যে ফররুখের প্রতিও একরকম বিদ্বেষ, ঠিক একই কারণে শেখ সাদির উপর একটা বিশাল আক্রমণ করা হয়েছে এবং শেখ সাদিকে ফার্সি সাহিত্য থেকে একরকম নাই করে দেওয়া হয়েছে। এখন গত 100 বছর আগেও পারস্যের পাঠ্যক্রমে স্কুলে শেখ সাদি পঠিত হইতেন। শেখ সাদির বইটা ছিল, শেখ সাদি ছিলেন পারস্য আপনার অ্যারিস্টটল যেরকম না, অ্যারিস্টটলের যে একটা এথিক্স একটা বই আছে, যেটা হচ্ছে যে ধরেন মধ্যযুগের ইউরোপে এথিক্যাল বই হিসাবে সোসাইটিতে সিভিক সেন্স ক্রিয়েট করার জন্য আপনার অ্যারিস্টটলের বইটা পঠিত হতো। হিন্দুস্তানি সংস্কৃতিতে শেখ সাদি এরকম একটা ক্যারেক্টার ছিলেন। শেখ সাদিকে লোকজন হচ্ছে যে কীভাবে আপনি সোসাইটিতে একজন আরেকজনের সাথে বিহেভ করবেন, কিভাবে আপনি সেন্স মেক করবেন, কিভাবে আপনি হচ্ছে যে রুচি তৈরি করার বিষয় থাকে, কারণ সাহিত্য পড়লে একরকম রুচি ক্রিয়েট হয়, এই টোটাল জিনিসটা ছিলেন শেখ সাদি। গত 100 বছর আগেও স্কুলের পাঠ্যক্রমে শেখ সাদি পঠিত হতেন, কিন্তু গত 70-80 বছর ধরে শেখ সাদি ইরানের পাঠ্যক্রম থেকেও এখন প্রায় নাই করে দেওয়া হয়েছে। তো শেখ সাদিকে কেন নাই করে দেওয়া হয়েছে, আপনি টোটাল পলিটিক্সটা যদি খেয়াল করেন, আমি বারবার কথাটা বলার চেষ্টা করতেছি যে হিন্দুস্তানকে নাই করে দেওয়া হয়েছে। হিন্দুস্তান থেকে ইন্ডিয়া আসছে, ফারেস থেকে পারস্য থেকে আসছে ইরান, এবং নতুন করে হচ্ছে যে আপনার উমর খৈয়ামকে জনপ্রিয় করে তোলা হয়েছে, নতুন করে ফেরদৌসিকে জনপ্রিয় করে তোলা হইতেছে। এটা কিন্তু একটা পলিটিক্সের একটা পার্ট। মানে সাহিত্য কিন্তু নিরীহ বিষয় না, সাহিত্যের মধ্য দিয়ে কিন্তু একটা বড় রকমের পলিটিক্যাল ঘটনা ঘটে। 24-এর আগেও দেখবেন যে 24 কিন্তু একদিনে ঘটে নাই। কোটা আন্দোলন অথবা একটা বাংলাদেশে একটা গণ আন্দোলন সব ঠিক আছে, কিন্তু এটা একটা দানা বাঁধছে দীর্ঘদিন ধরে, এবং দানা বাঁধার আপনি দেখবেন যে 24-এর গোটা আন্দোলনের মধ্যে রবীন্দ্রনাথের আপনি খুব বেশি উপস্থিতি দেখতে পাবেন না। রবীন্দ্রনাথ অত্যন্ত বড় কবি, এবং আমি ব্যক্তিগতভাবে তার প্রচুর বই পড়ছি। তার হচ্ছে যে তার উপন্যাস আমি সবগুলো পড়ছি, গীতিবিতান পড়ছি, গীতিবিতান ফুল শেষ করি নাই কিন্তু পড়ছি, তার কবিতা সমগ্র পড়ছি এবং উপন্যাস সমগ্র পড়ছি। ফলে সাহিত্যিক হিসাবে তাকে গুরুত্ব দিতে আমার কোনো অসুবিধা নেই।
কিন্তু রবীন্দ্রনাথকে বাংলাদেশে যেভাবে দেবতা আকারে হাজির করা হয়েছিল, সেই দেবত্বটা কিন্তু 24-এর মধ্যে দিয়ে ভাঙ্গা পড়ছে। এবং এটা নিয়ে বেশ কিছু ইন্টারেস্টিং আলোচনাও আছে। আপনারা যদি হচ্ছে ইউটিউবে একটু সার্চ দেন, তাহলে এই জাতীয় বাংলাদেশের যারা পলিটিক্যাল এলিট, তাদের মধ্যে এখন একটা কনসার্ন হচ্ছে যে রবীন্দ্রনাথ কেন হারাই গেলেন। এবং এইখানে তারা এখন নতুন যে স্ট্র্যাটেজি, মানে নতুন যে কৌশলটা আনতে চাচ্ছেন, সেই কৌশলটা হচ্ছে যে রবীন্দ্রনাথের নতুন করে ইন্টারপ্রিটেশন দরকার। মানে তারা এটাকে একটা ধর্ম বানায় ফেলছেন, যে হয়তো ধর্মের এই টেক্সটটা অথবা অমুক বইটা, ফিক্ষের অমুক কিতাবটা হচ্ছে যে এখন একটু নতুন ইজতেহাদ দরকার। এখন তারা রবীন্দ্রনাথের মধ্যে নতুন ইজতেহাদ করে রবীন্দ্রনাথকে প্রাসঙ্গিক বানাতে চাচ্ছেন। সো পলিটিক্সটা হোপফুলি, আমরা হিন্দুস্তান যে হারাই গেছে, ইন্ডিয়াকে যে ইনভেন্ট করা হয়েছে, এটা নিরীহ ঘটনা না, এটা পরিকল্পিতভাবে করা হয়েছে এবং এটার পিছনে একটা বড় রকমের একটা রাজনীতি আছে। এই রাজনীতিটা যদি আমরা ধরতে পারি, এই রাজনীতিটা ধরা অত্যন্ত জরুরি, কারণ এই রাজনীতিটা সব জায়গায় আছে, শিল্পের মধ্যে আছে, সংস্কৃতির মধ্যে আছে, সাহিত্যের মধ্যে আছে। আমরা মডার্ন সাহিত্য পড়ব, রবীন্দ্রনাথ, জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসু, সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, এদের বই আমরা পড়ব। কিন্তু যদি এমন হয় যে রবীন্দ্রনাথ আমার রুচি ঠিক করে দেয়, রবীন্দ্রনাথ যদি হচ্ছে কলকাতার একজন, বাংলাদেশে এটা খুব খুব ভয়াবহ একটা ব্যাপার। আপনি পৃথিবীর কোনো দেশ এমন পাবেন যে একটা দেশ স্বাধীন হবার পরে বাইরের, ধরেন কথা জার্মানির অথবা ফ্রান্সের অধিবাসী এখন কিন্তু বিভিন্ন দেশে আছে, জার্মানও কিন্তু বিভিন্ন দেশে জার্মানরা ছড়ায় ছিটায় আছে। অথবা পশতুনদের কথা ধরেন, পশতুনরা 35%, ধরেন 50 মিলিয়নের মতো, তারা 5 কোটির মতো, 5 কোটির মধ্যে 15-20 মিলিয়ন আছে হচ্ছে আফগানিস্তানে, আর বাকি 30-35 মিলিয়ন আছে হচ্ছে পাকিস্তানে। তার মানে আলাদা হয়ে গেছে। এখন পৃথিবীর এমন দেশ দেখানো খুবই মুশকিল, যেই দেশে হচ্ছে যে দেশভাগের পরেও, দেশভাগের সত্ত্বেও আরেকটা অংশের সাহিত্য, যেমন বাংলাদেশে আপনি পাঠ্যক্রমের মধ্যে দেখেন, পাঠ্যক্রমের মধ্যে আমার রবীন্দ্রনাথের 1-2টা কবিতা থাকতে পারে, কিন্তু তাদেরকে যে পাঠ্যক্রম, তাদেরকে যে ভরাই রাখা হয়েছে, এটা কেমন কথা? 70-80 বছর আগের ধরেন কবিতা, জীবনানন্দ দাশের কবিতা অথবা রবীন্দ্রনাথের কবিতা, সেটা আপনি বাড়তি সময় পড়তে পারেন। কিন্তু গত 50-60 বছর যে সময় আমাদের বাংলাদেশি ক্যারেক্টারটা, আইডেন্টিটিটা দাঁড়াইলো, এইখানের কবিতাগুলো কোথায়? তো আপনার কথা হচ্ছে যে যদি আপনি একটা ছেলেকে যদি আপনি রবীন্দ্রনাথ পড়ায় অভ্যস্ত করেন, যদি জীবনানন্দ দাশ পড়ায় অভ্যস্ত করেন, তাহলে তার যে রুচিটা ক্রিয়েট হবে, সেই রুচিটার সাথে এখানে তো বাংলাদেশে একটা কনফ্লিক্ট ক্রিয়েট হবে। বাংলাদেশে অনেকের মধ্যে কিন্তু এই কনফ্লিক্টগুলো আছে, রুচিগত সমস্যাগুলো আছে, যে সে মুসলমান হইতে চায় কিন্তু ইসলামী রুচির সাথে সে নিজেকে করতে পারে না, সামঞ্জস্যশীল করতে পারে না। এই কনফ্লিক্টগুলো কিন্তু ক্রিয়েট হয়েছে। এই কনফ্লিক্টগুলো ক্রিয়েট হওয়ার কোনো প্রয়োজন বা প্রাসঙ্গিকতা কিছুই ছিল না। এগুলো কই থেকে সৃষ্টি হয়েছে? এর একটা বড় আপনার উপাদান হচ্ছে যে আপনি সাহিত্য, কোন সাহিত্যটা রাষ্ট্রীয়ভাবে প্রমোট করেন, আপনি আপনার ক্লাসে পাঠ্যক্রমে কোন কোন সাহিত্যগুলোকে আপনি উপস্থাপন করতেছেন। এখন রবীন্দ্রনাথের অথবা আপনার তারাশঙ্কর, মানিক বন্দ্যোপাধ্যায়ের, তাদের সাহিত্য আমাদের বাংলা বইগুলোতে থাকবে, কেন থাকবে না? অবশ্যই থাকবে, কিন্তু কত পার্সেন্ট থাকবে? 20%, 25%? কিন্তু যদি এমন হয় যে তাদের অংশটাই আপনার 70% থেকে 60% থাকে, তাহলে এটা কেমন কথা? পৃথিবীর এমন কোনো দেশ দেখানো যাবে যেই দেশে হচ্ছে যে তার পাশের দেশের সাহিত্যিকদের দিয়ে আপনার 60-70% তার পাঠ্যক্রম ভরায় রাখা হয়? এরকম কোন রাষ্ট্র আছে? এখন তার মানে হচ্ছে এখানে একটা পলিটিক্স আছে। বাংলাদেশে যে ধরেন কথার কথা ইকবালকে নাই করে দেওয়া হয়েছে, এটা কিন্তু এমনি ঘটা নেই, এটা কিন্তু পরিকল্পিতভাবে করা হয়েছে। ইকবাল মারা গেছে আপনার পাকিস্তান হওয়ার আগে, অনেক আগে, কিন্তু ধরেন 71-এর দায়টা ফালানো হয় ইকবালের উপরে। তো এগুলো পলিটিক্যাল ব্যাপার। তো এই জন্য হচ্ছে যে সাহিত্য এবং সাংস্কৃতিক যে পলিটিক্স, সেটা বোঝাটা অত্যন্ত জরুরি। আমরা পরবর্তী আরেকটা শের পড়ি, দারসানায়ে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। जुबां ताबुअत दर्दहा जाएगीर, सनाए मोहम्मद बुअद दिल पजीर, हबीबे खुदा अशरफे अंबिया, हबीबे खुदा अशरफे अंबिया के अर्श मजीदश बुअद मुत्तका, सवारे जहांगीर एक राबुरा के बुगुज़श्त अज़ क़स्र नीली रवाक़। तो কবি বলতেছেন
जुबां ताबुअत दर्द हाँ जाएगीर सनाए मोहम्मद बुअत दिल पजीर। যতক্ষণ পর্যন্ত আমার জিহ্বা থাকবে ততক্ষণ পর্যন্ত আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করা এটা আমার অন্তরের একটা বিষয় হয়ে থাকবে। এই যে অন্তরের বিষয় হয়ে থাকা অর্থাৎ সেটা শুধু মুখে থাকবে না, এটা তার একটা অভ্যাসে পরিণত হবে, এটা তার একটা ভালোবাসায় রূপান্তরিত হবে। আপনি যদি হচ্ছে সাদিদের ফার্সি কবিতায় পড়েন, ফার্সি কবিতায় দেখেন মডার্নিটি শুধু ফিলোসফি দিয়ে আসে নাই, মডার্নিটির একটা বড় মাধ্যম ছিল হচ্ছে আপনার সাহিত্য। আপনি যদি হচ্ছে বুদ্ধদেব বসুর কথা ধরেন, বুদ্ধদেব বসু হচ্ছে বাংলাদেশে বাংলা ভাষায় আধুনিক সাহিত্য আমদানিকারকদের সবচেয়ে বড় আমদানিকারক ছিলেন, অথবা আমরা বলতে পারি হচ্ছে যে সর্বপ্রথম আমদানিকারক ছিলেন। মানে মডার্নিটি বা মডার্ন যে আপনার লিটারেচার, ইউরোপিয়ান যে লিটারেচার, ইউরোসেন্ট্রিক যে লিটারেচার, সেটা সবচেয়ে বড় বা সর্বপ্রথম সবচেয়ে বড় আপনার আমদানিকারক ছিলেন বুদ্ধদেব বসু। বদলের অনুবাদ করছিলেন, আপনারা জানেন। এখন মডার্নিটির মধ্যে দেখেন, আপনি যদি বদলের অনুবাদ পড়েন অথবা মানে বুদ্ধদেব বসুর অনুবাদ পড়েন, আপনি কানেক্ট করতে পারবেন না। তা আপনি যদি কানেক্ট না করতে পারেন, তাহলে এটা কি আসলে একটা জাতির কবিতা যদি এমন হয় যে তার সাথে আপনি কানেক্ট করতে পারছেন, এটা কি আসলে এই সাহিত্য যদি আপনার প্রধান সাহিত্যের ধারা হয়ে যায়, তাহলে তো একটা বিপজ্জনক দিক। বাংলা ভাষায় যারা হচ্ছে যে জটিলতা নিয়ে কথা বলে, তারা সাধারণত কথা বলে হচ্ছে যে বাংলা ভাষাটা কিভাবে সংস্কৃত করা হয়েছে এইটা নিয়ে সবাই কথা বলে, কিন্তু থিম নিয়ে কথা বলে না। অর্থাৎ আপনার হিন্দুস্তানি সাহিত্যের মধ্যে যেভাবে মোহাব্বত ছিল, যেভাবে তাসাউফ ছিল, যেভাবে বীরত্বের দিক ছিল, যেভাবে ধরেন ভালোবাসার দিক ছিল, মডার্ন সাহিত্যের মধ্যে তো অনেক বিষয় হচ্ছে যে আপনি জীবনানন্দ দাশের কবিতা আমি খুবই পছন্দ করি, কিন্তু জীবনানন্দ দাশের কবিতা পড়লে তো আপনি ডিপ্রেসড হয়ে যাবেন। তো আপনি ডিপ্রেশন অথবা একটু মন খারাপ মাঝে মাঝে ঠিক আছে, কিন্তু ডিপ্রেশন অথবা মন খারাপ হওয়া যদি আপনার টোটাল লাইফের একটা পার্ট হয়ে যায়, এটা তো একটা ভয়াবহ ব্যাপার। এবং আপনি যদি হচ্ছে জীবনানন্দ দাশের আপনার বনলতা সেন, জীবনানন্দ দাশের যে লাবণ্য, রাইট, তার স্ত্রী লাবণ্য দাস, তার যদি আপনি জীবনীটা পড়েন, দেখবেন যে হচ্ছে এইখানেও কিছু ডাইনামিক্স আছে। এবং জীবনানন্দ দাশের বউ কিন্তু হচ্ছে মানে ওই যে স্বরাজ আন্দোলনের অংশ ছিলেন, অর্থাৎ ওই যে সন্ত্রাসবাদী হিন্দুত্ববাদী যে সংগঠন ছিল তার সাথে অন্তর্ভুক্ত ছিলেন, এবং এটা নিয়ে তার বউয়ের সাথে একটা টানাপোড়েনও ছিল। এবং তার যে সর্বশেষ মৃত্যু, সেটা নিয়ে আসলে অনেক রকম কথা আছে যে আসলে তিনি কিভাবে মারা গেছেন। তো এখন মানুষ জীবনানন্দের প্রতি আমাদের কোনো আপত্তি নেই, তার কবিতা আমরা মাঝে মাঝে পড়বো, আমি পার্সোনালি তার কবিতা মাঝে মাঝেই পড়ি। কিন্তু ঝামেলা হচ্ছে আমাদের কবিতার কি ফিচার, ডমিনেটিং ফিচার অথবা প্রাইমারি ফিচার যদি জীবনানন্দ দাশ হয়ে যায়, ডিপ্রেশন যদি আমাদের কবিতার একটা প্রধান মাধ্যম হয়ে যায়, তাহলে আমাদের বাইচে থাকতে হবে। তো আমাদের তো পজিটিভিটি দরকার, আমাদের তো মানুষকে জোর করে স্বপ্ন দেখানো দরকার। যেমন মাঝে মাঝে অনেক কিশোর ছেলে পেলে এরা যখন তাদের সাথে যখন কথা বলি, তখন লোকজন এদেরকে হচ্ছে যে জীবনের রূঢ় বাস্তবতা দেখায়, কিন্তু আমি এটার পক্ষে না। আমার কথা হচ্ছে যে মিথ্যা স্বপ্ন হলে দেখাইতে হবে। তার যদি হচ্ছে বিপদে পড়তে হয় 25-30 বছর পরে যায়, সে হচ্ছে বিপদে পড়ুক। ওই আপনার মানে কি বলে, বেলতলায় গেলে তার যে বিপদে পড়বে এটা ঠিক আছে, কিন্তু মানে ওই বিপদে পড়ার আগে তার বিপদে পড়ার ওই 15 বছর বয়সে তাকে হচ্ছে যে আপনার ওই যে 40 বছরের বয়সে চিন্তা তার মাথার মধ্যে দেওয়ার দরকার নেই। এখন বাংলা কবিতার মধ্যে এই ক্রাইসিসগুলো, বাংলা সাহিত্যের মধ্যে এই ক্রাইসিসগুলো কিন্তু হয়েছে। অর্থাৎ এটা কিন্তু নিছকই ইসলাম বনাম মানে কোন মানে হিন্দুয়ানি সাহিত্যটা প্রচলিত হয়ে যাচ্ছে কিনা, কলকাতার সাহিত্যটা প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে কিনা, কনসার্নটা কিন্তু শুধু এতটুকু না। এমন হতে পারে যে হিন্দু কবিতার থিমের মধ্যেও তো ভালো কিছু আপনি পেতে পারেন, কিন্তু আমাদের মূল আপত্তির জায়গা অথবা মূল প্রশ্নের জায়গাটা হচ্ছে বাংলা সাহিত্যে প্রতিষ্ঠিত যে থিমগুলো আমরা পাই, যে প্রতিষ্ঠিত থিমগুলো আমরা চর্চা করি, সেই প্রতিষ্ঠিত থিমগুলো কি আমাদের লাইফের জন্য পজিটিভ কি পজিটিভ না। অনেক রকম কালার আমাদের দরকার, কিন্তু ডমিনেটিং ফিচার যদি আমরা ওই জাতীয় সাহিত্যকে বানাই ফেলি, তাহলে তো আমাদের বেঁচে থাকা অনেক ক্ষেত্রে কষ্টকর হয়ে যাবে। আমাদের নিজেদের মুসলিম যে আইডেন্টিটি এবং বাঙালি আইডেন্টিটির মধ্যে যে মারামারি লাগানো হয়েছে, এটার তো একটা মানে ভিত্তি আছে। এটার তো হচ্ছে যে এটা তো পরিকল্পনা করে ইঞ্জিনিয়ারিং করে এটা তো ঘটানো হয়েছে। দেখেন, বাঙালি মুসলমান বাংলা ছাড়া, অধিকাংশ বাঙালি মুসলমান তারা বাংলা ছাড়া কোনো ভাষাই জানে না, এবং এরা অধিকাংশই তাদের ইকোনমিক এবং এডুকেশনাল এই পরিমাণ সামর্থ্য নাই যে সে অন্য দেশে হচ্ছে মাইগ্রেট করবে। কিন্তু তাকে বলা হচ্ছে যে তুমি বাঙালি কি মুসলমান। এই বিপদে তো আমরা ছিলাম, এবং 24-এর মাধ্যমে সবচেয়ে যে
বড় অর্জন আমি মনে করি সেটা হচ্ছে যে বাঙালি এবং মুসলমানিত্বের যে বাইনারি, সেই বাইনারিটা অনেকাংশে ভেঙে গেছে। কিন্তু 24 আসলে সফল হবে কি হবে না এর একটা বড় মানদণ্ড আমি মনে করি যে বাইনারিটা ভাঙ্গা পড়ছে সেটাকে আসলে আমরা ধরে রাখতে পারবো, নাকি নতুন করে আবার আমাদেরকে বাঙালি বনাম মুসলমানের যে তর্ক ছিল সেই তর্কটা আমরা ফিরে যাবো, এটা একটা বড় জায়গা। এখন আমরা যদি হচ্ছে শেখ সাদির জীবন নিয়ে আমি কিছু কথা বলি। শেখ সাদি নেজামিয়ার ছাত্র ছিলেন। নেজামিয়া আপনারা তো জানেন, নিজামুল মুলক, আপনার সেলজুক যে সাম্রাজ্য, সেলজুক সাম্রাজ্যের তিনি একজন সফল মন্ত্রী ছিলেন। সাধারণত যেটা হয় সবাই শুধু রাজারে চিনে, মন্ত্রীরে চিনে না, কিন্তু নিজামুল মুলক হচ্ছে এমন ব্যক্তি যার হচ্ছে রাজারে কেউ চিনে না কিন্তু মন্ত্রীরে চিনে। এর কারণ ছিল, এর অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে নিজামুল মুলক মুসলিম হিস্ট্রির সর্বপ্রথম আপনার কমপ্লিকেটেড শিক্ষা ব্যবস্থা তৈরি করছিলেন। মুসলিম হিস্ট্রিতে সবসময় শিক্ষা ব্যবস্থা ছিল, কিন্তু একটা কমপ্লিকেটেড ওয়েতে, একটা কম্প্রিহেন্সিভ ওয়েতে যে একটা শিক্ষা ব্যবস্থা বানানো যায় সেটা নিজামুল মুলক পরিকল্পনা করছিলেন এবং প্রতিষ্ঠা করছিলেন। দেখেন, নিজামুল মুলকের সময় শিয়াদের একটা আধিপত্য ছিল। শিয়াদের একটা স্পেশালি বাগদাদ, সিরিয়া এবং ইরাকে একটা ব্যাপক পরিমাণ শিয়াদের একটা আধিপত্য ছিল। এখন এসে এগুলো কল্পনা করা কঠিন, কিন্তু তৎকালীন সময়ে নিজামুল মুলকের সময় ভয়টা এমন ছিল যে শিয়ারা কি মুসলিম বিশ্বের নিয়ন্ত্রণ নিয়ে নিবে। কারণ ফাতিমিদের হাতে একদিকে ক্ষমতা, আপনার একদিকে বয়হিনরা আছে, এবং বাগদাদের আশেপাশে ইরাকে এবং পারস্যে এইখানেও শিয়াদের একটা ছোটোখাটো একটা আধিপত্য তৈরি হচ্ছে, এবং বাতিনিদের একটা বড় রকমের একটা কর্মকাণ্ড চলতেছিল, যারা হচ্ছে যে গুপ্ত হত্যা চালাচ্ছিল। তো এর মধ্যে নিজামুল মুলক মনে করেন যে আমরা যদি এই আধিপত্যকে, এই যে আবার মঙ্গলরা একদিকে আক্রমণ করতেছেন আর ক্রুসেডাররা আরেক দিক থেকে আক্রমণ করতেছেন, আর ভিতরে হচ্ছে বাতিনিদের সংকট, মানে টোটাল হচ্ছে যে একটা ভয়াবহ অবস্থা। এই ভয়াবহ অবস্থার পরিত্রাণ কিভাবে সম্ভব? নিজামুল মুলক বললেন যে আমরা মাদ্রাসা প্রতিষ্ঠা করব, আমরা শিক্ষা প্রতিষ্ঠা করব। তো এখন কেন, মানে নিজামিয়ার আসলে মৌলিক বৈশিষ্ট্য কী ছিল? শেখ সাদি নেজামিয়ার ছাত্র ছিলেন, স্কলারশিপ নিয়ে, বৃত্তি নিয়ে তিনি নেজামিয়ার মধ্যে পড়াশোনা করেছেন। নিজামুল মুলক দেখেন তৎকালীন সময়ে হচ্ছে যে ফকিহরা আলাদা প্রতিষ্ঠান করছে, মুহাদ্দিসরা আলাদা প্রতিষ্ঠান করছে, এবং সুফিদের আলাদা খানকা আছে। নিজামুল মুলক বলেন যে আমি সবাইকে একসাথে আনবো, এমন একটা প্রতিষ্ঠান বানাবো যে প্রতিষ্ঠানটার মধ্যেই ছেলেরা হচ্ছে তাসাউফ শিখতে পারবে, ফিক শিখতে পারবে, ইলমে কালাম শিখতে পারবে এবং হাদিস শিখতে পারবে। তাকে আলাদা আলাদা জায়গায় গিয়ে তাদের জ্ঞান চর্চা করতে হবে না। তো নিজামুল মুলকের প্রচেষ্টাটাকে আমরা একভাবে দেখতে পারি হচ্ছে এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ নলেজের একটা গুরুত্বপূর্ণ চর্চা, যে এক ছাদের নিচে সব হবে, অথবা এক প্রতিষ্ঠানের মধ্যে সব কিছু থাকবে। কারণ আপনি যদি ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানে পড়েন, আপনি যত যাই বলেন, আমি ধরেন কথার কথা আমি মাদ্রাসায় পড়ছি, বিশ্ববিদ্যালয়ে পড়ছি, দয়া করে এই পার্টটা একটু কেটে দিয়েন যিনি ভিডিও এডিটিং করবেন। তো আমি দেখছি যে হচ্ছে যে উভয় পক্ষের মধ্যে যে বিদ্বেষের একটা বড় কারণ হচ্ছে এক অপরকে চিনে না। এবং ধরেন যারা মাদ্রাসায় পড়ে তাদের অনেকে মনে করে হচ্ছে যারা জেনারেল শিক্ষিত তারা হয়তো মানে তাদের ইসলাম নিয়ে হয়তো আবেগ নাই, তাদের আবেগের মনে হয় ঘাটতি আছে। এবং যারা হচ্ছে যে ধরেন জেনারেল লাইনে পড়ে তারা মনে করে মাদ্রাসায় কি আসলে পড়াশোনা আছে, এখান থেকে কিছুই নেই, এরা তো মানে হুজুর মিলাদ পড়াবে, এরপরে হচ্ছে যে খতম পড়াইতে যাবে, দাওয়াত খাইতে যাবে। ওভারঅল চিত্রটা কিন্তু অনেকের মধ্যে এই জাতীয় স্টেরিওটাইপগুলো আছে। এখন এই স্টেরিওটাইপগুলো ভাঙবে যদি হচ্ছে আপনি দুজনকে একসাথে বসাইতে পারেন, যদি তাকে একটা ইমোশনাল, তার মধ্যে একটা কানেকশন ক্রিয়েট করতে পারেন, একটা মহব্বত তৈরি করতে পারেন। তার দ্বিমত থাকবে, দ্বিমতকে আপনি করতে পারবেন না, মানে শেষ করতে পারবেন না, এটা অসম্ভব ব্যাপার। মানুষ যেখানে আছে ওইখানে দ্বিমত আছে। তো দ্বিমত থাকুক, কিন্তু হচ্ছে যে একে অপরের সাথে একটা সম্পর্ক লাগবে, বোঝাপড়া লাগবে, অন্তত একটা মায়া লাগবে। মারামারি করার সময় ধরেন আমরা মারামারি করলাম এবং ধরেন পিটাপিটিও করলাম, তো পিটাপিটিটা যাতে হচ্ছে যে অন্তত পায়ের মধ্যে থাকে, এটা যাতে ধরেন মানে হত্যাকাণ্ডের পর্যায়ে না যায়। তো এখন নিজামিয়া এই জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে করতে সক্ষম হয়েছিল। তৎকালীন যুগে যেই নলেজ সিস্টেমগুলো ছিল সবগুলোকে নিজামিয়া একসাথে এক ছাদের নিচে মানে হচ্ছে একটা বড় প্রতিষ্ঠানের মধ্যে একসাথে করতে পারছিল, এবং বিপুল পরিমাণ ফান্ডিং তারা নিশ্চিত করতে পারছিল। নিজামুল মুলক তিনি নিজামিয়া প্রতিষ্ঠা করেন এবং বিপুল পরিমাণ ফান্ডিং এখানেই করেন, এবং তিনি অত্যন্ত স্ট্রিক্ট ছিলেন। আপনারা জানেন যে হচ্ছে সেলজুকরা ছিল হানাফি, কিন্তু নিজামুল মুলক ছিল আবার শাফিঈ। এখন বাদশার ছেলে বলে যে হচ্ছে আমি নিজামিয়ায় ভর্তি হব, এখন
মানে নিজামুল মুলক বলতেছে যে হচ্ছে তুমি ভর্তি দিতে পারবা, কিন্তু তোমার কিন্তু শাফিঈ ফিকহ পড়তে হবে। মানে সিস্টেমেটিক ওয়েতে সে এমনভাবে করছে যে এটা আমি যেভাবে সিস্টেমটা করতেছি এইভাবেই পড়তে হবে। এখানে মানে তুমি রাজার ছেলে বলে হচ্ছে যে তোমার জন্য মানে আলাদা ছাড়ের ব্যবস্থা করা হবে, এটা হবে না। পরবর্তীতে নিজামুল মুলক থেকেই কিন্তু আমরা উসমানীদের যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা দেখি, সেটা কিন্তু নিজামিয়া থেকে আসা। এবং সালাহুদ্দিন আইয়ুবীর কথা আপনারা জানেন, সালাহুদ্দিন আইয়ুবীও কিন্তু হচ্ছে বিপুল পরিমাণ মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন। তো সালাহুদ্দিন আইয়ুবী এসে আবার আরেকটা কাজ করছেন, তিনি তো আবার হানাফি ছিলেন। তো হ্যাঁ, না, এটাই ইন্টারেস্টিং জিনিস। তিনি হচ্ছে যে প্রতিটা মাযহাবের জন্য আলাদা আলাদা মাদ্রাসা করছেন। হানাফিদের জন্য আলাদা স্বতন্ত্র মাদ্রাসা করছেন, মালিকিদের জন্য স্বতন্ত্র মাদ্রাসা করছেন। তো দ্যাট ইউনিভার্সিটিতে গেলে তখন আপনাকে প্রথমে জিজ্ঞেস করে যে তুমি কোন মাযহাব নিয়ে আছো, তাহলে তোমার জন্য ডিপার্টমেন্ট এবং আলাদা, মানে চারটা মাযহাবের জন্য তারা আলাদা করে রাখে। আলাদা ইউনিভার্সিটিতে গিয়েছিল, দেখছি যে যখন বাঙালি কোনো স্টুডেন্ট যাচ্ছে বা আমাদের মাদ্রাসার স্টুডেন্টরা, তখন তাকে ফার্স্ট কোশ্চেন হচ্ছে তুমি কোন মাযহাব থেকে আসছো, কোন রিজন থেকে আসছো। তার জন্য হচ্ছে ক্লাসরুম আলাদা, তাদের পৃথিবীর যে কোনো জায়গা থেকে আসছে, বিশেষ করে শাফি মাযহাবই তো মিশরে বেশি, শাফিদের জন্য হচ্ছে গিয়ে সংখ্যাটাও বেশি, তার শ্রেণীকক্ষ আলাদা থাকে। এই জন্য ক্লাসটা না করে তারা কিন্তু হচ্ছে ডিপার্টমেন্টগুলোকে আলাদা আলাদা এমন ভাবে করেছে। এইটার শুরুটা গোড়াটা কিন্তু শুরু হয়েছে আপনার নেজামিয়া থেকে কিন্তু নেজামিয়ার মধ্যে শাফি মাযহাবটা একটু প্রাধান্য ছিল, কিন্তু একটা পর্যায়ে এসে বিভিন্ন মাযহাবের জন্য স্বতন্ত্র নেজামিয়া অথবা প্রাচীন মাদ্রাসা, অনেক বহু বছর আগের মাদ্রাসা। আল আজহার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করছে হচ্ছে শিয়ারা প্রতিষ্ঠা করার পরে যখন আপনার সালাউদ্দিন আইয়ুবী মিশর নিয়ন্ত্রণ গ্রহণ করেন, তিনি এটাকে নতুন করে এটাকে সংস্কার করেন আর কি। নিজামী যে নীতিটা ছিল শিক্ষা ব্যবস্থা মাদ্রাসা, ওখান থেকে পরবর্তী আল আজহার ইউনিভার্সিটি এখন পর্যন্ত শুধু তাই না, উপমহাদেশের যে শিক্ষা ব্যবস্থা এটাও কাইন্ড অফ নিজামিয়া শিক্ষা ব্যবস্থার এক্সটেনশন। মানে পরবর্তীতে অনেক রকম পরিবর্তন হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু এর বীজ যদি আমরা খুঁজতে চাই, মুসলিম শিক্ষা ব্যবস্থার বীজ যদি আপনি খুঁজতে চান দেশে তাহলে নেজামিয়াকে অতিক্রম করে আপনি যেতে পারবেন না। নেজামিয়া হচ্ছে যে নিজামুল মুলক হচ্ছে এই কাজটা করছেন, এবং শেখ সাদি হচ্ছে, আমরা যেই পয়েন্টের জন্য নেজামি নিয়ে এত আলোচনা, শেখ সাদি হচ্ছেন নেজামিয়ার প্রোডাক্ট। নেজামিয়ার কালচার, নেজামিয়ার হচ্ছে যে তার যে আন্ডারস্ট্যান্ডিং, সেটার প্রোডাক্ট হচ্ছে আপনার শেখ সাদি। এবং নেজামিয়া এত ব্যাপকভাবে সফল হয়েছে যে উসমানী খেলাফতের মধ্যে আপনারা জানেন যে আশায়েরি এবং মাতুরিদি দুইটা আকিদার দুইটা স্কুল, কিন্তু এত বেশি ইন্টিগ্রেশন হয়েছে যে একটা পর্যায়ে আইসা আশায়েরি এবং মাতুরিদি আকিদা কেমনে পার্থক্য হয় এটাও লোকজন ভুলে যেতে শুরু করছে। কারণ এইটা শিক্ষা ব্যবস্থা করতে পারে। শিক্ষা ব্যবস্থার মধ্যে আপনি যদি পার্থক্যগুলো এত ক্লিয়ারলি না বলেন, লোকজন যদি একই জিনিস পড়ে, একটা পর্যায়ে যায় 100-200 বছর পরে গিয়ে 150 বছর পরে গিয়ে লোকজন মনে করবে দুটো সম্ভবত একই। তার মানে আপনারা চিন্তা করেন, লোকজন বলে হচ্ছে যে আপনার ইমাম গাজ্জালিকে, অনেকে এই আলোচনাটা করে যে ইমাম গাজ্জালির কয়টা বাজে, আমরা 10 মিনিটের মধ্যে ইনশাল্লাহ শেষ করব। ইমাম গাজ্জালিকে মুসলিম সভ্যতার পতনের জন্য দায়ী করা হয়, অনেকে দায়ীটা করে, কিন্তু বাস্তবতা হচ্ছে ইমাম গাজ্জালির পরেও মুসলিম সভ্যতা মানে শক্তিশালীভাবে টিকে ছিল এবং প্রচুর পরিমাণ লিটারেচার স্কলার তারা প্রডিউস করছে। উসমানী খেলাফতের কথা ধরেন, উসমানী খেলাফত এমনিতে এত দীর্ঘদিন টিকে থাকে না, এর পিছনে তো হচ্ছে একটা ইন্টেলেকচুয়াল এবং হচ্ছে একটা এডুকেশনাল সাপোর্ট ছিল। সেই এডুকেশনাল সাপোর্টটা কই থেকে আসছে? নিজামিয়া মাদ্রাসার একটা সিলসিলা থেকে আসছে। এখন পাশাপাশি শেখ সাদির ক্ষেত্রে, শেখ সাদি তিনি প্রায় 30 বছরের মতো দেশে ভ্রমণ করছেন। এখনকার বর্তমান সময়ে দেখবেন যে হচ্ছে আমি একটা মাদ্রাসায় পড়তেছি, অথবা একটা বিশ্ববিদ্যালয়ে পড়তেছি, একটা জেলা শহরে পড়তেছি, অথবা একটা রাজধানীতে পড়তেছি, কোনো সফরের সুযোগই নেই এবং সফর করতে আমাদের ইচ্ছাও নেই। কিন্তু মুসলিম যুগে কেউ যদি হচ্ছে নিজেদেরকে স্কলার হিসেবে দাবি করতো, তার অন্তত 10-15 বছর তার, অথবা একটা বড় সময়, লাইফের একটা বড় সময় তার আসলে বিভিন্ন জায়গায় তার রেহলা করতে হতো, তাকে সফর করতে হতো, তার এক্সপিরিয়েন্সটাকে নিতে হতো। কারণ নির্দিষ্ট একটা জায়গার ভাইব একরকম, সে তো সারা দুনিয়া যদি না ঘুরে তাহলে সে কীভাবে হচ্ছে যে বিভিন্ন এলাকার স্বাদ, বিভিন্ন এলাকার রুচি, বিভিন্ন এলাকার সৌন্দর্য, বিভিন্ন এলাকার অভিজ্ঞতা সে কীভাবে পাবে? শেখ সাদি যে 30 বছর সফরের মধ্যে ছিলেন, এই সময়টা ছিল হচ্ছে মঙ্গলদের আক্রমণের সময়। এবং ফরিদুদ্দিন আত্তারের কথা আমি বলছি, ফরিদুদ্দিন আত্তার ফার্সি সাহিত্যের অন্যতম শক্তিশালী কবি ছিলেন। ফরিদুদ্দিন আত্তার কিন্তু হচ্ছে মঙ্গল যে আগ্রাসন, মঙ্গল যে বিপর্যয়, মঙ্গলদের আক্রমণে, আগ্রাসনে কিন্তু একটা গণহত্যার মধ্যে ফরিদুদ্দিন আত্তারকে হত্যা করা হয়।
কিন্তু যেহেতু শেখ সাদি 30 বছর বাইরে বাইরে ছিলেন, সফরে ছিলেন, এই জন্য মঙ্গলরা তার নাগাল পায় নাই, গণহত্যার মধ্যে তাকে ফেলতে পারে নাই। দেখেন আপনি কি ওই সময়ের, আপনি শেখ সাদির সময়ের কথা আমাদের জন্য কল্পনা করা যথেষ্ট কঠিন, কারণ তখন কোনো সীমানা ছিল না। আমরা খুবই একটা অভাগা একটা জাতি। আমরা না যাইতে পারি হচ্ছে যে একদিকে হচ্ছে সমুদ্র, আর বাকি সব দিক দিয়ে হচ্ছে ইন্ডিয়া, আর একদিকে হচ্ছে বার্মা বা মায়ানমার। আপনি যে একটু সফর করবেন এক দেশ থেকে আরেক দেশ, এই সুযোগও নেই। কিন্তু মুসলিম শেখ সাদিদের সময়ের কথা চিন্তা করেন, প্রায় পুরো অর্ধেক বিশ্বের তখন তো ধরেন হচ্ছে আমেরিকা আবিষ্কার হয়নি, তো এই অর্ধেক বিশ্বে আপনি হচ্ছে যে ভিসা ছাড়া সফর করতে পারতেছেন। এবং সফরের সময় আপনি কি করেন, আপনি হচ্ছে যে একজন শায়েখের দর্শ পাইছেন, শায়েখের দর্শে বৈশা যান, কিছুদিন এখানে 2-3 মাস এখানে থাকলেন। কারণ সাধারণত শায়েখদের হচ্ছে যে ছাত্র যেমন থাকতো, এখানে একটা লঙ্গরখানাও থাকতো, আপনি খাবেন, থাকবেন, পড়বেন, মুনাকাশা করবেন, মুজাকারা করবেন। এবং যদি আপনার ভালো না লাগে, আপনি আরেকটা নিজে যায় একটা দর্শ খুলে বসবেন কোনো একটা মসজিদে। আবার আপনার কিছুদিন মনে হলে যে না, আমি দর্শতাদৃশ্যের সাথে থাকবো না, আপনি একটা রাজ দরবারে যাবেন। রাজ দরবারে তৎকালীন সময় হচ্ছে যে যারা বুদ্ধিজীবী অথবা স্কলার শ্রেণী, তাদের একটা বিশেষ মর্যাদা ছিল, যে কোর্ট জিনিসটা এখন তো নাই। হ্যাঁ, আগে মানে আপনার প্রি মডার্ন যুগে রাজ দরবার একটা বিশাল জিনিস ছিল। যত বড় বড় সাহিত্য দেখেন, বড় বড় সাহিত্য, শিল্প এবং হচ্ছে যে আপনার নলেজ প্রোডাকশন, এগুলো হয়তো রাজ দরবারকে কেন্দ্র করে। সো আপনি পড়াইতে মন চাচ্ছে না, পড়তে মন চাচ্ছে না, আপনি রাজদরবারে যাবেন। রাজদরবারে তো খানা অফুরন্ত, এবং এখানে আপনি পরামর্শক হিসাবে, উপদেষ্টা হিসাবে কাজ করবেন, অ্যাডভাইজার হিসাবে কাজ করবেন। এবং পাশাপাশি যদি আপনার সেটাও ভালো না লাগে, এক দেশ থেকে আরেক দেশে যেতে চান, আপনি যে কোনো একটা সরাইখানায় চলে যাবেন। সরাইখানার মধ্যে হচ্ছে যে বিভিন্ন দেশের লোকজন একসাথে এসে জমা হবে। আপনারা কি কেউ ওই যে মুস্তফা আলীর দেশে বিদেশে পড়ছেন কিনা আমি জানি না, দেশে বিদেশের মধ্যে সরাইখানার একটা চমৎকার একটা বর্ণনা আছে। মানে সরাইখানা একটা মুসলিম হিস্ট্রির, মুসলিম সিভিলাইজেশন একটা গুরুত্বপূর্ণ জিনিস ছিল। ধরেন বর্তমানে তো ক্যাফে আছে, রাইট? মানে ক্যাফে কালচার যদিও বাংলাদেশে ওইভাবে গড়ে ওঠে নাই। বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা, বিভিন্ন এলাকার বুদ্ধিজীবীরা, বিভিন্ন এলাকার স্কলাররা, তারা হচ্ছে যে এক দেশ থেকে যখন আরেক দেশে যাইতো, মাঝে তারা হচ্ছে কিছুদিন আপনার সরাইখানায় থাকতো। এবং এইটা ছিল জ্ঞান আপনার এক্সচেঞ্জের একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা। আমাদের জন্য আসলে এই রিহলা অথবা সফর, এটা কত ইন্টেলেকচুয়াল যে সফর, এটা কত গুরুত্বপূর্ণ ছিল, এটা আমাদের জন্য কল্পনা করা আসলে যথেষ্ট কঠিন। এখন শেখ সাদি যে 30 বছর আমি বললাম যে 30 বছর বাইরে ছিলেন, এই সময়টার মধ্যে তার খোরাসান অঞ্চলে, সিরাজ সহ পারস্য, বর্তমান পারস্য যেটা ইরান, যেটা সেখানে মঙ্গলদের একটা বড় রকমের আক্রমণ ঘটে। এবং শেখ সাদি যখন ফিরে আসেন, তখন আপনি একটু কল্পনা করেন যে চতুর্দিকে তিনি শুধু দেখেন লাশ, ধ্বংসযজ্ঞ, চতুর্দিকে তিনি দেখেন যে বিপর্যয়। তো এই বিপর্যয়ের মধ্যে শেখ সাদি আসলে কিভাবে এটা তো মোকাবেলা করার চিন্তা করছেন, তাই না? মানে এই বিপর্যয়ের ধরেন একটা যুদ্ধ ঘটছে, একটা বড় গণহত্যা ঘটছে, শহরের পর শহর, মানে মানুষ বাইচা নেয়, লাশের পর লাশ, এবং ধরেন বড় বড় কুতুবখানা, মাদ্রাসা সব ধ্বংস করছে। আপনি আপনার দেশে ফিরে গেলেন, আপনি দেখলেন যে হচ্ছে আপনার আত্মীয় স্বজন সব মারা গেছে, আপনার মাদ্রাসা যেটা ছিল এলাকার, আপনার যে খানকা, সব টোটালটা ধ্বংস হয়ে গেছে। কিন্তু আপনি চিন্তা করছেন আপনি একটা নতুন একটা সভ্যতা ক্রিয়েট করবেন, আপনি একটা নতুন একটা সমাজ এবং স্বপ্ন জন্ম দিবেন। এটা আপনি কিভাবে করবেন? শেখ সাদি তৎকালীন সময়ে ভাবলেন যে সামরিকভাবে নয়, বরং শৈল্পিকভাবে, সাহিত্যের মধ্য দিয়ে, কবিতার মাধ্যমে, বুদ্ধিবৃত্তিকভাবে মঙ্গল আক্রমণের ধাক্কাটা সামলাতে হবে। আমরা জানি যে পরবর্তীতে মঙ্গলরা তাসাউফে মুগ্ধ হয়ে এবং মুসলিম সংস্কৃতিতে মুগ্ধ হয়ে যান, এবং তারা ইসলাম গ্রহণ করেন, এবং তারাই পরবর্তীতে আপনার মুঘল, আমরা যাদেরকে বলি মুঘল আর মঙ্গল কিন্তু একই জিনিস। তো এটা একটা মানে দুইটা, অনেকে মনে করি দুইটা আলাদা, দুইটা একই জিনিস। তো তারাই ইসলামের অন্যতম মানে বড় প্রচারক হয়ে যান। মঙ্গলদের সাথে কিন্তু আমরা সামরিকভাবে বিজয় লাভ করি নাই, আমরা বিজয় লাভ করছি সৌন্দর্য দিয়ে। আমরা তাদেরকে বুঝাইতে পারছি যে আমাদের যে সিভিলাইজেশন আছে, আমাদের যে নলেজ সিস্টেম আছে, আমাদের যে কালচার আছে, সেই কালচারটা তোমার থেকে বেটার। তো সে সামরিকভাবে জিতছে ঠিক, কিন্তু একটা পর্যায়ে সে ইসলাম গ্রহণ করার জন্য বাধ্য হয়েছে। কারণ মানুষ সৌন্দর্যের কাছে, শিল্পের কাছে, সংস্কৃতির কাছে মানুষ আসলে একটা পর্যায়ে গিয়ে আত্মসমর্পণ করে। এখান থেকে আসলে আমরা শিল্প, সাহিত্য, সৌন্দর্য এবং ভালোবাসার গুরুত্বটা ধরতে পারি। ব্রিটিশরা যখন উপমহাদেশ দখল করে, হিন্দুস্তান দখল করে,
তখন তারা কেবল আমাদের থেকে দেশই দখল করেছে, বিষয়টা এমন নয়, তারা একই সাথে আমাদের থেকে সৌন্দর্য বোধটা কেড়ে নিছে, আমাদের সৌন্দর্য বোধটা ধ্বংস করে ফেলছে, আমাদের ভাষাকে ধ্বংস করছে, আমাদের সাহিত্যকে ধ্বংস করছে। তারা শুধু হিন্দুস্তান থেকে ইন্ডিয়াতে রূপান্তর করে নাই, তারা একই সাথে হিন্দুস্তানের মধ্যে এমবেডেড যে ভালোবাসা ছিল, যে মহব্বতের বিষয় ছিল, যে আপনার সৌন্দর্যের ছিল, যে সাহিত্য ছিল, যে কবিতা ছিল, যে শের ছিল, যে কালচার ছিল, সেটাকেও তারা একইভাবে ধ্বংস করছে, কেড়ে নিচ্ছে। ধরেন কথার কথা, হঠাৎ করে হাফিজকে কেন জনপ্রিয় করে তোলা হলো, হঠাৎ করে কেন হচ্ছে যে আপনার ওমর খৈয়ামকে জনপ্রিয় করে তোলা হলো, এগুলো কি র্যান্ডম ঘটনা? অথবা ধরেন ফোর্ট উইলিয়াম, যেটা আপনার কলকাতায় যেটা প্রতিষ্ঠা করা হয়, বাংলা ভাষার উপর যে অপারেশন চালানো হয়, সেটাকে এমনি এমনি করা হয়েছে নাকি নিয়ন্ত্রণের জন্য রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে? অবশ্যই রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে। কাজে আমাদের প্রি মডার্ন যুগে হিন্দুস্তানি জগৎটা কেমন ছিল, সেখানে সৌন্দর্যটা কেমন ছিল, সেখানে সাহিত্যটা কেমন ছিল, সেখানে কালচারটা কেমন ছিল, সেখানে ট্রেডিশনটা কেমন ছিল, এটা আমাদের পাঠ করতে হবে। কারণ এই কালচারের মাধ্যমে সিরাজিরা, সাদিরা, তারা মঙ্গলদেরকে পরাজিত করতে পারছে। আর মঙ্গলদেরকে আমরা সামরিকভাবে পরাজিত করিনি, আমরা তাদেরকে পরাজিত করছি সৌন্দর্যের মাধ্যমে, আমরা তাদেরকে পরাজিত করছি স্কলারশিপের মাধ্যমে। এখন আমরা ভারতবর্ষে ব্রিটিশে যাবার পরে আমরা ইসলামটা ধরে রাখতে পারছি, আমরা নতুন রাষ্ট্র করছি, কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের রুচি এখনও উন্নত না। আপনি যদি হচ্ছে যে প্রথম আলোর সাথে আমার দেশের তুলনা করেন অথবা নয়া দিগন্তের তুলনা করেন, তাহলে পার্থক্যটা খুব সহজেই বোঝা যাবে। এখন প্রথম আলো মানে এটা বিরুদ্ধে একটু চলে যাচ্ছে, ডিরেক্টলি বলাই ভালো। প্রথম আলোর যে ভূমিকা, 13 সালে আমি মাঝে মাঝে প্রথম আলো যখন খুলি, আমি 2013 সাল নিয়ে একটা রিসার্চে কাজ করতেছি, আমি যখন খুলি আমি মাঝে মাঝে চিন্তা করি তারা কীভাবে এত হৃদয়হীনভাবে একটা জনগোষ্ঠীকে এইভাবে ভিলিফাই করলো। তারপর একটা গণহত্যা চলতেছে, আপনি চিন্তা করেন, গণহত্যার 2 দিন পরে 3 দিন পরে বিএনপি হরতাল রাখছে গণহত্যার প্রতিবাদ করে। প্রথম আলো এবং হচ্ছে ডেইলি স্টার উভয় জায়গায় সম্পাদকীয় লেখছে যে কেন হরতালের কি দরকার ছিল? মানে গণহত্যার প্রতিবাদ করতেছে একটা দল, এই প্রতিবাদও তারা করতে পারবে না, এটারও নিন্দা জানানো হয়েছে। পরিস্থিতি এই পর্যায়ে পৌঁছে গেছিল। কিন্তু আপনি যে মানে মঙ্গলদের বিরুদ্ধে আমরা যে কারণে বিজয় লাভ করছিলাম, আমাদের মধ্যে একটা বেটার একটা সংস্কৃতি ছিল, বেটার একটা সৌন্দর্যবোধ ছিল, বেটার সাহিত্য ছিল, বেটার কালচার ছিল, ঠিক একই কারণে আসলে আমি মনে করি ব্রিটিশরা যাবার পরে আমরা রাষ্ট্র বানাইতে পারতেছি না। কারণ আমাদের আপনার সৌন্দর্যবোধ, আমাদের হচ্ছে যে সাহিত্য, আমাদের ভাষা নষ্ট হয়ে গেছে। আপনি এই যে নষ্ট যে হয়েছে, এটা আপনি কখন টের পাবেন? যখন আপনি হিন্দুস্তানি সংস্কৃতিটা আবার রিভিজিট করার ট্রাই করবেন। তার মানে আশা করে আমি বুঝাইতে পারতেছি যে হিন্দুস্তানি সংস্কৃতিটা কেন জরুরি। কারণ আপনি হিন্দুস্তানি সংস্কৃতিটায় যদি ফিরে না যান, সেটা যদি রিভিজিট না করেন, নকল করার দরকার নেই, নকল করে কোনো কিছু হয় না। অর্থাৎ আপনি যদি হচ্ছে এখন আইসা বলেন যে পাঠ্যক্রমের মধ্যে আপনি শেখ সাদি ঢুকাই দেবেন, এটা হবে না, কারণ এটা বাংলাদেশ, মানে ফার্সি ঢুকাইলে হবে না। কিন্তু আপনি বুঝতে হবে যে ওইখানে যে থিমগুলো আছে, সেই থিমগুলো যদি আপনি এখানে আনতে পারেন, যেমন ম্যাকলে নাম আপনারা জানেন, মানে কবি মাদ্রাসায় যথেষ্ট প্রসিদ্ধ একটা, বা মাদ্রাসা জগতে একটা প্রসিদ্ধ একটা নাম। ম্যাকলে শিক্ষা নীতি প্রণয়ন করেন ব্রিটিশ আপনার ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে। ম্যাকলে বলেন হচ্ছে আমরা ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের মধ্যে ব্রিটিশ রুচি এবং চিন্তা ঢোকাই দিব। সে মানুষ হবে মুসলমান, কিন্তু তার চিন্তা হবে ইউরোপিয়ান। তো আমরা তো আসলে এই স্ট্রাগল থেকে এখনও বের হইতে পারিনি। আমি একটা কথা বলবো এবং হচ্ছে যে একটু শেয়ার পরে শেষ করব। আমি এই যে ক্রাইসিসটার বেশ কিছু আপনার রিফ্লেকশন আছে, কিছু বহিঃপ্রকাশ আছে। গত 4-5 বছর আগে আমি হচ্ছে হাটহাজারী মাদ্রাসায় একবার যাই। তো হাটহাজারী মাদ্রাসার কারি সাহেবের যে আপনার রুম, সেখানে আমি যাই। কারি সাহেব আফসোস করে বলতেছেন যে আমাদের দেশে সুরের কোনো গুরুত্ব নাই, আমাদের দেশে কেরাতের কোনো গুরুত্ব নাই। আপনি দেখবেন যে আপনি বাংলাদেশের মানে আপনি যদি হচ্ছে আজানগুলো শুনেন, আজান শুনে যে মসজিদে যাইতে মনে চায়, কয়টা আজান শুনে আপনার মনে হয় যে আমি মসজিদে যাব? অথবা ধরেন কথার কথা, কয়টা ইমামের পিছনে নামাজ পড়লে আপনার মনে হয় যে না, মানে ইমাম যদি আরেকটু কেরাতটা একটু বেশিক্ষণ পড়তো, এটা কয়টা ইমাম আপনি এরকম সৌন্দর্য পাবেন? এটা আমাদের কালেকটিভ ব্যর্থতা। এটা ওই ইমাম সাহেবদের ব্যর্থতা না, মুয়াজ্জিনদের ব্যর্থতা না। তারা তো কষ্ট করে আজানটা শিখতেছেন, তারা তো 10,000 টাকা, 5,000 টাকা, 7,000 টাকা বেতনে তারা আমাদেরকে যে সার্ভিসটা দিচ্ছেন, এই জন্য আমরা জাতিগতভাবে তাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু আমাদের জাতির মধ্যে তো আসলে রুচিবোধটা গড়ে ওঠে নাই, বা রুচিবোধটা যে ব্রিটিশ আমাদেরকে ধ্বংস করে দিয়ে গেছে, এটার থেকে আমরা যতদিন উত্তরণ না করতে পারবো, ততদিন পর্যন্ত আমার দেশ, নয়া দিগন্ত এবং প্রথম আলোর যে মানে পার্থক্যগুলো আমরা দেখি,
আপনার যতই আপনি আমার দেশ অথবা নয়া দিগন্তের পক্ষে বলেন, সেটা আপনি পড়তে চান, 2 দিন পরে আপনার মনে হবে যে না ঠিক আছে, মানে প্রথম আলো 2টা আমার বিরুদ্ধে আমার কথা লেখে, কিন্তু অন্তত সাংবাদিকতাটা তো হয়। আমি সরি, আমি হচ্ছে যে আমার দেশের প্রতি একটু বেশি স্ট্রিক্ট হয়ে যাচ্ছি। কারণ মাঝে মাঝে মানে এটা কেন স্ট্রিক্ট হওয়াটাও জরুরি। মাহাতির মোহাম্মদ, আপনার মাহাতির মোহাম্মদের নাম জানেন। মাহাতির মোহাম্মদ মালয়েশিয়ান পরিবর্তনের অন্যতম রূপকার। তিনি হচ্ছে যে ছাত্র জীবনের পরে তিনি একটা বই লেখেন। তিনি বইয়ের মধ্যে দেখান যে হচ্ছে মালয়েশিয়ান জাতির তাদের বড় রকমের সমস্যা আছে, মানে মালয় জাতিদের কী কী প্রবলেম এইটা বলেন, এবং তিনি জাতীয়ভাবে আর একটা সমালোচিত হন। মালয়েশিয়ান মালয় লোকজন বলা শুরু করে যে তারা তো আমাদের জাতির অপমান করতেছে, জাতিগতভাবে আমাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করতেছে। কিন্তু একইভাবে আপনি বাঙালি মুসলমানকে মাঝে মাঝে অপমান করা লাগবে, কারণ এরা যতদিন অপমানিত না হবে, এরা যতদিন নিজেদের খামতি ঘাটতি, কারণ বাঙালি মুসলমানের সংখ্যা তো অনেক। আপনি একটা প্রতিষ্ঠান করেন, আপনি একটা মিছিলের ডাক দেন, আপনার 100, 200, 200-300 মানুষ এমনি পেয়ে যাবেন। আপনি একটা দল খুলেন, খুব সহজে আপনি অনেক মানুষ পেয়ে যাবেন। তো আপনার পিছনে যদি আপনার একটা মাদ্রাসায় পড়েন, আপনি যদি দেখেন সামনে আপনার 500 ছাত্র বসে আছে, আপনার শরীরে যে গরম থাকবে, এই গরমটা তো আসলে, অথবা ধরেন আপনি একটা রাজনৈতিক দলের নেতা, আপনি দেখেন যে আপনার কর্মী হচ্ছে 500, আপনার কথায় 500 মানুষ ঘুরে, তাহলে আপনার শরীরে একটা গরম থাকবে না? বাঙালি মুসলমান তো এগুলো মুফতে পাইছে। কিন্তু এই জন্য বাঙালি মুসলমানের যে তার রুচিবোধের উন্নতি, এটা আমরা প্রত্যেকেই এই স্ট্রাগলের মধ্যে আছি। আমি ধরেন শক্ত সমালোচনা করতেছি, ইট ডাজন্ট মিন যে আমার রুচি ভালো, আমি তো এই সোসাইটির একটা পার্ট। তো আমরা যাতে হচ্ছে যে এই সংকটটা বুঝতে পারি, এবং এই সংকটটা কিভাবে উত্তরণ করা যায়, কিভাবে আমরা আমাদের রুচিবোধের চর্চা করতে পারি, বেটার সাহিত্যের চর্চা করতে পারি, কিভাবে হচ্ছে যে আমাদের রুচিবোধের যে কলোনাইজেশন অফ ল্যাঙ্গুয়েজ, কলোনাইজেশন অফ অ্যাস্থেটিক্স, এটা যতদিন আমরা ভাঙতে না পারবো, ততদিন পর্যন্ত আসলে আমাদের যে যুদ্ধ, আমাদের যে লড়াই, আমাদের যে প্রতিরোধ, সেটা আসলে অসম্পূর্ণ এবং অপূর্ণাঙ্গ থেকে যাবে। আমি একটা কবিতা বলে শেষ করি। খেতাব বানাফস। শেখ সাদি তার নিজের প্রতি আপনার সম্বোধন করতেছেন, নিজের সাথে নিজে কথা বলতে চেষ্টা করতেছেন। 40 साल उम्र अजीज़त गुज़श्त, मिजाज तू अज़ हाल तिफ़ली न गश्त। 40 साल उम्र अजीज़त गुज़श्त, मिजाज तू अज़ हाल तिफ़ली न गश्त। हमा बा हवा व हवा साख्ती, दमे बा मसालिह न परदाख्ती। हमा बा हवा व हवा साख्ती, दमे बा मसालिह न परदाख्ती। मकुंता किया बर उम्र न पायदाद, मबश ऐमन अज़बाज़िए रोज़गार। मकुंता किया बर उम्र न पायदाद, मबश ऐमन अज़बाज़िए रोज़गार। আমি খুব ভালো শের পড়তে পারি না। আমি যখন আমার বাবা অথবা তাদের জেনারেশনের শুনি, শের পাঠ শুনি, তখন আসলে আমার ঈর্ষা হয়। কারণ এটা একটা বাংলাদেশে ফার্সি ভাষা মাদ্রাসাগুলোতে ফার্সি কিতাবগুলো আছে, কিন্তু চর্চাটা অনেক ক্ষেত্রে উঠে যাচ্ছে, এবং এইটা আগামী 10-15 বছর, যেমন এখন আপনি মাদ্রাসার জগতে খুব ভালো উর্দু উচ্চারণ করতে পারে এরকম ছাত্র আপনি খুব বেশি পাবেন না। খুব ভালো ফার্সি উচ্চারণ করতে পারে, তো যেহেতু পুরো সোসাইটিটা ক্রাইসিসের মধ্যে, তো কিছু কিছু ক্রাইসিস তো আসলে আমাদের উপরেও আসবে। কিন্তু আমি যদি শেষ করতে চাই, আমি যদি একটা কনক্লুশন টানতে চাই যে আজকে আমরা কেন হচ্ছে যে হিন্দুস্তানি সংস্কৃতির প্রতি, আমরা কেন ইন্দো পার্সিয়ান কালচারের প্রতি আগ্রহটা দেখাবো, কারণ ইন্দো পার্সিয়ান কালচার যে সাহিত্য, যে শিল্প, যে সৌন্দর্য জন্ম দিতে পারছে, যে শিল্প এবং সাহিত্যের মাধ্যমে তারা মঙ্গলদেরকে পরাজিত করতে পারছে, ব্রিটিশরা আমাদের একটা বড় সম্পদ তারা আমাদেরকে ধ্বংস করছে। এবং এই ধ্বংসটা, এই ক্ষতিটা কেবল মুসলমানদের হয়েছে বিষয়টা এমন না, এই ক্ষতিটা একই সাথে হিন্দুদের হয়েছে, এই ক্ষতিটা একই সাথে হচ্ছে যে ভারতবর্ষের অন্যান্য জাতি উপজাতিদের মধ্যেও ঘটছে। কারণ আপনি দেখবেন যে হচ্ছে মুসলিম যে জগৎ, মুসলিম জগতের মধ্যে হিন্দুরাও আপনার একটা অভিজাত একটা শ্রেণীর মধ্যে ছিল। হিন্দুদেরকেও আপনার তৎকালীন রাজা বাদশারা বিভিন্নভাবে বিভিন্ন কাব্য সাহিত্য চর্চার মধ্যে তারা পৃষ্ঠপোষকতা করত। তার মানে হচ্ছে হিন্দুস্তানি সভ্যতা কালচারের পতনে শুধুমাত্র মুসলমান ক্ষতিগ্রস্ত হয়েছে, এই বিষয়টা মনে করার কোনো কারণ নেই। ভারতবর্ষে
আপনারা নকশালদের বিদ্রোহের কথা জানেন, আপনারা হচ্ছে যে ভারতে যে পরিমাণ হচ্ছে যে আপনার ইনইকুয়ালিটি, যে পরিমাণ বৈষম্য, সেটার কথা আপনারা জানেন, এবং মুসলমানদের বিপর্যয়ের কথাই তো জানেন। এই সব কিছু থেকেই হিন্দুদেরকেও যদি আমরা মুক্ত করতে চাই, হিন্দুদেরকেও যদি আমরা একটা বেটার ফিউচার দিতে চাই, আমরা কিন্তু হচ্ছে যে বাংলাদেশের হিন্দু যারা ছিল, এই আলোচনাটা আমি আগেও করলাম, যে বাংলাদেশের হিন্দু যারা ছিল, যারা পাকিস্তানকে একটা প্রমিস ল্যান্ড মনে করছিল, তাদেরকে কিন্তু আমরা রাখতে পারি নাই। এটা কিন্তু আমাদের একটা বড় ব্যর্থতা। এবং তারা যখন ওই পারে গেছে, ভারতে গেছে, কলকাতায় গেছে, তারা যে খুব ভালো ট্রিটমেন্ট পাইছে বিষয়টা এমন না। আমি বেশ কিছু উপন্যাসে দেখছি যে বাংলাদেশ, আপনি দেখবেন যে কলকাতার সাহিত্যিক যারা মানে বাংলাদেশ থেকে গেছে, মানিক বলেন এবং হচ্ছে যে আপনার জীবনানন্দ দাশ বলেন, জীবনানন্দ দাশ কিন্তু সে বাংলাদেশে আবার মানে ফিরতে চায়, মানে ফিরতে চাওয়ার একটা আকাঙ্ক্ষা তার মধ্যে সবসময় কাজ করতো। এবং মানিকের যে বিখ্যাত উপন্যাসগুলো, পদ্মা নদীর মাঝির কথা ধরেন, পদ্মা নদীর মাঝি কোথায়? বাংলাদেশে। মানে ভারতীয় সাহিত্যিক যারা বাংলাদেশ ছেড়ে চলে গেছেন, পূর্ব বাংলা ছেড়ে চলে গেছেন, তারা কেউ কিন্তু বাংলাদেশকে ভুলতে পারেন নাই। এবং ভুলতে না পারার একটা বড় কারণ হচ্ছে যে ওইখানে যে তারা খুব ভালো ট্রিটমেন্ট পাইছেন, বিশেষত যারা নিম্নবর্গের ছিলেন। সাহিত্যিকদেরকে তো আমরা চিনি, তারা যে কোনোভাবে প্রতিষ্ঠা পেয়ে গেছেন, কিন্তু সাহিত্যিকদের বাইরে আপনারা যদি হচ্ছে কলকাতার উপন্যাস পড়ে থাকেন, আমার বদভ্যাস আছে, তো দেখবেন যে হচ্ছে যে ঘটি এবং বাঙ্গালের মধ্যে যে তর্ক, এইখানেও কিন্তু বেশ একটা বড় রকমের ক্রাইসিস আছে। এবং আমি আরেকটা দৃষ্টান্ত দিচ্ছি যে আপনি বাম ফ্রন্টের মধ্যে এবং মমতার দলে, কোনো দলেই কিন্তু হচ্ছে নিম্নবর্গের মানুষজন সেখানে খুব বেশি স্থান পাচ্ছেন না। তার মানে হিন্দুস্তান হারানোর ফলে মুসলমান বা হিন্দুস্তানি ঐতিহ্য সংস্কৃতি হারানোর প্রেক্ষিতে শুধুমাত্র মুসলমানরা ক্ষতিগ্রস্ত হয়েছে বিষয়টা তা না। এই এলাকার আপনার হচ্ছে যে মানে যত ধর্ম বর্ণ সংস্কৃতির মানুষ যারা ছিলেন সবাই ক্ষতিগ্রস্ত হয়েছেন। এবং আমরা যে সিভিলাইজেশনের মধ্যে বাস করি, যে শহর, ঢাকা শহরের কথা ধরেন, ঢাকা শহর কি আসলে বসবাসযোগ্য একটা শহর? ঢাকা শহরে আপনি যে পরিমাণ আওয়াজ, যে পরিমাণ লাইট পলিউশন, ঢাকা শহরে তাকাইলে কি আপনি আকাশ দেখতে পারেন? আকাশের কোনো তারা নক্ষত্র দেখতে পারেন? তাহলে এই যে মানে আপনি ঢাকা শহর বানাইছেন, নগর সভ্যতা বানাইছেন, যে আপনি আকাশ দেখতে পারেন না, তারা দেখতে পারেন না, এটা একটা ভয়াবহ ব্যাপার না? তার মানে হচ্ছে যে ক্ষতিটা শুধুমাত্র মুসলমানরা ক্ষতিগ্রস্ত হয়েছে, হিন্দুরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাও না, প্রকৃতি এবং জীবিকা এবং জগৎ, প্রাকৃতিক ইকোসিস্টেম সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন এই ক্ষতিটাকে যদি আমরা নতুন করে যদি আমরা সাস্টেনেবিলিটির কথা ভাবি, নতুন করে যদি আমরা নতুন বাংলাদেশ, নতুন দক্ষিণ এশিয়ার কথা কল্পনা করি, তাহলে এক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ইন্দো পার্সিয়ান সংস্কৃতি, কালচার আমাদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ গাইডলাইন হিসেবে কাজ করতে পারে।